এই যে শুনছো? হুম, তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। রাত প্রায় ৩টায় এক পরিত্যক্ত কারখানায় নোমানকে ঘিরে ফেলে জনা বিশেক সশস্ত্র গুন্ডা। নোমানের পোশাক ছেঁড়া, মনে হচ্ছে সে লড়াই করে এসেছে, কিন্তু তার মুখে কোনো ভয় বা ক্লান্তির ছাপ নেই, আছে আশ্চর্য স্থিরতা। গুন্ডাদের বিশাল দেহি দলপতি নোমানের দিকে পিস্তল তাক করে ক্রূর হাসে এবং কর্কশ গলায় বলে, শেষ, এখানেই সব শেষ তোর। এতদিন ধরে আমাদের পথে কাঁথা হয়েছিলি, অনেক খেলেছিস তুই, এইবার খেলা শেষ। নোমান কোনো কথা বলল না, শুধু শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। কি হলো? কথা বলছিস না কেন? তোর সেই দম্ভ কোথায় গেল? দলপতি এগিয়ে এলো এক পা, তার সঙ্গীরা নোমানকে ঘিরে আরও টাইটেন্ড করলো বলে। নোমান এবার মুখ খুলল, তার কণ্ঠস্বর আশ্চর্যজনকভাবে শান্ত। শেষ তখনই হয় যখন আমি চাই। লোকটা বিকট হাসিতে ফেটে পড়ল, তার সঙ্গীরাও হাসতে শুরু করলো। সে হাসির শব্দে কারখানার বদ্ধ পরিবেশ আরও ভয়ঙ্কর মনে হলো। এত বড় সাহস, এখনো আস্পর্ধা দেখাস? জানিস তোর শরীরটা এখন ঝরঝরা করে দেব আমরা। একটা গুলি লাগবে তোর বুকে, আরেকটা মাথায়, আর বাকিগুলো তোর শরীরে, বাকি অংশগুলোয়। লোকটা হাসতে হাসতে কথাগুলো বলল। নোমান এবারও চুপ, তার চোখ দুটো স্থির। গুলি চালা। দলপতি চিৎকার করে নির্দেশ দিল, সঙ্গে সঙ্গে ২০টা বন্দুক একসঙ্গে গর্জে উঠল। চারদিক থেকে গুলির বৃষ্টি নেমে এলো নোমানের উপর। তাকানো যাচ্ছিল না সেই দৃশ্যের দিকে। গুলির শব্দে কান ফেটে যাওয়ার জোগাড়। মনে হচ্ছিল নোমানের শরীরটা মুহূর্তেই ছিন্ন ভিন্ন হয়ে যাবে, কিন্তু অবিশ্বাস্যভাবে নোমান তখনও দাঁড়িয়ে, হাঁটু গেড়ে বসেও পড়েনি। তার শরীরের যে জায়গাগুলোতে গুলি লেগেছিল সেখানকার পোশাক ছিঁড়ে গেছে, চামড়া কিছুটা কুঁচকে গেছে, কিন্তু সেখানে কোনো গভীর ক্ষত নেই, রক্তপাত নেই, যেন বুলেটগুলো তাকে আঘাত করেই থমকে গেছে, তার ভেতরে প্রবেশ করতে পারেনি। গুন্ডারা গুলি থামিয়ে দিল, তাদের চোখে মুখে চরম অবিশ্বাস, ভয় আর হতবুদ্ধি দৃষ্টিতে তারা নোমানের দিকে তাকিয়ে আছে। দলপতির মুখের হাসিটা মুহূর্তে উবে গেছে, তার চোয়াল ঝুলে পড়েছে। নোমান ধীরে ধীরে মাথা তুলল, তার চোখে মুখে কোনো কষ্টের চিহ্ন নেই, যেন কিছুই ঘটেনি। নোমানের গলার আওয়াজ এবার শীতল। কি হলো, থেমে গেলি কেন? তোরা না আমার শরীর যাত্রা করে দিবি বলছিলি? গুন্ডাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল, কয়েকজন ভয়ে কাঁপতে শুরু করলো। দলপতি তখন অবিশ্বাস্য দৃষ্টিতে নোমানের দিকে তাকিয়ে আছে। এটা এটা কিভাবে সম্ভব? তোর শরীরে গুলি লাগছে না কেন? নোমান মৃদু হাসল, সে হাসি আরও ভয়ঙ্কর মনে হলো গুন্ডাদের কাছে। কিছু জিনিস সম্ভব হয় যা তোরা কল্পনা করতে পারিস না। মুহূর্তেই নোমান বিদ্যুতের গতিতে নড়ে উঠল, তার নড়াচড়া সাধারণ মানুষের মতো নয়, যেন একটা উন্নত মেশিন মুভ করছে। চোখের পলকে সে গুন্ডাদের মাঝে ঢুকে পড়ল। শুরু হলো একতরফা মারপিট। গুন্ডারা তাকে গুলি করার চেষ্টা করছে, কিন্তু নোমান হয় গুলি এড়িয়ে যাচ্ছে অবিশ্বাস্য গতিতে, অথবা গুলি তার শরীর ভেদ করতে পারছে না। যে গুন্ডাই তার সামনে আসছে এক নিমিষে ধরাশায়ী হচ্ছে, হাত পা ভেঙে গুড়িয়ে যাচ্ছে, জ্ঞান হারাচ্ছে। কিছুক্ষণের মধ্যে ২০ জন গুন্ডা মাটিতে লুটিয়ে পড়ল, কেউ নড়াচড়া করছে না, কেউ যন্ত্রণায় কাতরাচ্ছে। দলপতি তখন ভয়ে কুঁকড়ে গেছে। নোমান তার সামনে এসে দাঁড়ালো, শান্ত গলায় বলল, তোদের খেলা শেষ, আর কখনো আমার পথে আসবে না। কি বুঝতে পারছে না তো কি হচ্ছে? কেই নোমান, তার মধ্যে কি এমন পাওয়ার আছে যার জন্য তার শরীরে গুলি পর্যন্ত কাজ করছে না? আচ্ছা তাহলে চলুন গল্পটা শুরু থেকে শুরু করি, সব কিছু জানতে পারবেন। ঝকঝকে আধুনিক অফিস, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা বসে আছেন, তাদের সামনে দাঁড়িয়ে আছে নোমান। তবে এখানে তার চেহারা বা পোশাক সম্পূর্ণ ভিন্ন। তার মুখে ক্লান্তির লেশ মাত্র নেই, পোশাক পরিপাটি, তার চোখে মুখে বুদ্ধিমত্তা আর গভীর মনোযোগ। একজন কর্মকর্তা যার কাঁধে অনেক তারকা, তিনি নোমানের দিকে তাকিয়ে অত্যন্ত শ্রদ্ধার সাথে কথা বলছেন। নোমান সাহেব, আমরা জানি আপনার ক্ষমতা এবং দক্ষতা সম্পর্কে। দেশের সুরক্ষার জন্য আপনি যা করছেন তার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। অফিসারের কণ্ঠস্বরে বিনয় ঝরে পড়ছে। নোমান শান্তভাবে শুনছে। আমাদের কাছে একটা অত্যন্ত জরুরি এবং স্পর্শকাতর মিশন এসেছে।
দেশের একটি স্বনামধন্য কলেজ কিছুদিন ধরে অদ্ভুত ঘটনা ঘটছে। কিছুদিন পর পর প্রায় 15-20 জন মেয়ে নিখোঁজ হয়ে যায়। প্রথমে আমরা ভেবেছিলাম হয়তো ব্যক্তিগত কোনো ব্যাপার, কিন্তু সংখ্যাটা অ্যালার্মিং পর্যায়ে চলে গেছে এবং তদন্তে কোনো কিনারা হচ্ছে না। নোমান সংক্ষেপে প্রশ্ন করল। নিখোঁজ? হ্যাঁ, একেবারে উধাও। কোনো সূত্র নেই, কোনো প্রমাণ নেই, মনে হচ্ছে যেন হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। অন্য একজন কর্মকর্তা যোগ করলেন। আমরা আশঙ্কা করছি এর পিছনে কোনো বড় চক্র কাজ করছে, হয়তো পাচার চক্র। নোমান প্রশ্ন করল। এবং আপনারা আমাকে এই মিশনে পাঠাতে চান? প্রধান কর্মকর্তা বললেন। হ্যাঁ নোমান সাহেব, এই মিশনটি আপনার জন্য একেবারে উপযুক্ত। সাধারণ তদন্তকারী দল ব্যর্থ হচ্ছে, আমাদের এমন কাউকে দরকার যে সিস্টেমের বাইরে গিয়ে কাজ করতে পারবে, যে আড়াল থেকে সবটা পর্যবেক্ষণ করতে পারবে এবং প্রয়োজনে চরম পদক্ষেপ নিতে পারবে। আর আপনার মধ্যে তো একটা পাওয়ার আছেই, তো সেই পাওয়ারটাকে আসল কাজে লাগানোর জন্য সময় এসে গেছে। কলেজের পরিবেশ সাধারণের থেকে ভিন্ন, সেখানে প্রকাশ্যে আমি আমার পাওয়ার ব্যবহার করতে পারবো না। সেই জন্যই আপনাকে ছদ্মবেশ নিতে হবে নোমান সাহেব। আপনাকে একজন সাধারণ ছাত্রের পরিচয়ে কলেজে প্রবেশ করতে হবে, এমন একজন যাকে দেখে কেউ সন্দেহই করবে না, যাকে দেখে মনে হবে সে হার্মলেস। নোমান কপালে সামান্য ভাঁজ পড়ল। সাধারণ ছাত্র? হ্যাঁ, বরং সহজ করে বললে একজন খ্যাত ছাত্র, গ্রামের সহজ সরল ছেলে যে শহুরে পরিবেশে বা কলেজের রাজনীতি সম্পর্কে খুব বেশি অবগত নয়। দ্বিতীয় কর্মকর্তা ব্যাখ্যা করলেন। আপনার অতীত অভিজ্ঞতা এবং ক্ষমতা আমরা জানি, কিন্তু এই মিশনে আপনাকে সেগুলো লুকিয়ে রাখতে হবে। আপনাকে সম্পূর্ণ ভিন্ন একটি চরিত্রে ঢুকতে হবে। নোমান কিছুক্ষণ ভাবল। ছদ্মবেশ তার কাছে নতুন কিছু নয়, কিন্তু একেবারে সহজ সরল খ্যাত ছেলের চরিত্রে ঢোকাটা একটা নতুন চ্যালেঞ্জ। নোমান বলল। বুঝলাম। আমাকে কি করতে হবে? আপনাকে ওই কলেজে ভর্তি হতে হবে, স্বাভাবিক ছাত্রের মতো চলাফেরা করতে হবে, আর মেয়েদের নিখোঁজ হওয়ার কারণ খুঁজতে হবে। কারা এর পিছনে আছে, তাদের উদ্দেশ্য কি, সব তথ্য আমাদের জোগাড় করতে হবে। প্রধান কর্মকর্তা বললেন। আপনাকে এই মিশনের জন্য একটি নতুন পরিচয় দেওয়া হবে, আপনার সমস্ত আসল রেকর্ড গোপন করা হবে। ঠিক আছে, আমি মিশনটা গ্রহণ করছি। ধন্যবাদ নোমান সাহেব। আমরা জানি এটা আপনার জন্য সহজ হবে না, কিন্তু আপনার উপরেই আমাদের আস্থা। মিশনের ব্রিফিং শেষ হলো। নোমান বেরিয়ে এলো সে অফিস থেকে। তার মনে তখন নতুন এক চ্যালেঞ্জের প্রস্তুতি। একজন লিজেন্ডারি হিটম্যান থেকে গ্রামের সহজ সরল ছাত্র। এই পরিবর্তন সহজ নয়, কিন্তু মিশনের প্রয়োজনে তাকে এটা করতে হবে। কয়েকদিন পর সকালে কলেজ ক্যাম্পাস সরগরম। নতুন ছাত্রছাত্রীদের আনাগোনা শুরু হয়েছে। গেটের সামনে ভিড়। নোমান এসে দাঁড়ালো কলেজের গেটের সামনে। তার পরনে পুরনো কিছুটা বেমানান পোশাক, কাঁধে একটা কাপড়ের ব্যাগ, চুলগুলো অবিন্যস্ত, চোখে মুখে এক ধরনের সহজ সরলতা, যেন পৃথিবীর জটিলতা সম্পর্কে তার কোনো ধারণা নেই। তাকে দেখলে কেউ ভাববে না যে এই ছেলেটি কিছুদিন আগেও এক মিশনে 20 জন সশস্ত্র গুন্ডাকে একাই সাবার করে এসেছে। সে পুরোপুরি তার নতুন চরিত্রে ঢুকে গেছে। কলেজের ভেতরের পরিবেশ তার কাছে সম্পূর্ণ নতুন। চারপাশের জাঁকজমক, আধুনিক ভবন, স্মার্ট পোশাকের ছাত্রছাত্রী, সব কিছুই তার কাছে অচেনা লাগছে। সে কিছুটা কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে। এ সময় একটা দামি গাড়ি এসে থামলো কলেজের গেটের সামনে। গাড়ি থেকে নামলো একটা মেয়ে, চোখে সানগ্লাস, পরনে ফ্যাশনেবল পোশাক, হাঁটার ভঙ্গিতে এক ধরনের অহংকার আর আভিজাত্য স্পষ্ট। তার চারপাশে কয়েকজন ছেলে মেয়ে ভিড় করলো। তারাই সম্ভবত তার বন্ধু বান্ধব। এই মেয়েটি মেঘলা, আমাদের আজকের গল্পের নায়িকা। স্থানীয় এমপির মেয়ে, কলেজের সবচেয়ে প্রভাবশালী এবং সুন্দরী মেয়েদের একজন। মেঘলা গাড়ি থেকে নেমে সানগ্লাসটা খুলল। তার চোখে মুখে রাজ্যের উন্নাসিকতা। সে তার বন্ধুদের সাথে কথা বলতে বলতে কলেজের দিকে হাঁটতে শুরু করলো। নোমান তখনও গেটের সামনে দাঁড়িয়ে আছে। সে মেঘলাকে দেখল। তার স্বাভাবিক তীক্ষ্ণ দৃষ্টিতে সে মেয়েটাকে স্ক্যান করলো। চরিত্রের প্রয়োজনে তার সহজ সরল ভাব ধরে রাখতে হচ্ছে, কিন্তু তার ভেতরের হিটম্যান সব কিছু পর্যবেক্ষণ করছে। মেঘলা হাঁটতে হাঁটতে প্রায় নোমানের পাশ দিয়ে যাচ্ছিল। তার এক বন্ধু কিছু বলতে গিয়ে হঠাৎ নোমানের দিকে ইশারা করলো। বন্ধুটা হাসতে হাসতে বলল, ওই দেখ মেঘলা, নতুন ছাত্র নাকি? দেখ কি পোশাক পরে এসেছে, একেবারে যেন গ্রাম থেকে সদ্য আমদানি হয়েছে। মেঘলা নোমানের দিকে তাকালো।
তার চোখে মুখে এক ধরনের তাচ্ছিলের হাসি ফুটে উঠল। সে নোমানের পোশাক, তার দাঁড়ানোর ভঙ্গি, তার চেহারার সরলতা দেখে মুখ টিপে হাসল। মেঘলা তার বন্ধুদের বলল, ও মাই গড, সিরিয়াসলি এই একবিংশ শতাব্দীতে কেউ এমন পোশাক পরে কলেজে আসে? এমনভাবে যেন নোমান তার কথা শুনতে পাচ্ছে না, কিন্তু তার উদ্দেশ্য ছিল নোমানকে শুনিয়ে বলা। নোমান সব শুনল, কিন্তু তার মুখে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। সে তার সহজ সরল ভাব ধরে রাখল, যেন সে বুঝতেও পারছে না তাকে নিয়ে কথা হচ্ছে। মেঘলা নোমানের আরও কাছে এলো, তার হাঁটার ভঙ্গি আরও রিজু হলো। সে যেন ইচ্ছে করে নোমানের সামনে দিয়ে একটু ভাব নিয়ে হাঁটতে চাইল। মেঘলা ব্যঙ্গাত্মক সুরে বলল, আচ্ছা, তোদের কলেজে এবার গ্রামের সহজ সরল কোটা একটু বেশি নাকি? দেখলে তোদের নতুন বন্ধুকে একদম পারফেক্ট খ্যাত পিস। তার বন্ধুরা হো হো করে হেসে উঠল। মেঘলার মুখে তখন বিজয়ের হাসি। সে নোমানকে সরাসরি অপমান করে মজা পাচ্ছে। নোমান এবার মেঘলার দিকে তাকালো। তার দৃষ্টিতে কোনো রাগ বা বিরক্তি ছিল না, কেবল এক ধরনের নিষ্পাপ জিজ্ঞাসু ভাব। নোমান সহজ গলায় প্রশ্ন করল, আপনি কি আমাকে কিছু বলছেন? তার গ্রামের টান স্পষ্ট। নোমানের কথায় মেঘলা এবং তার বন্ধুরা আরও বেশি হাসতে শুরু করলো। ও মাই গড, ওর কথা শোন, আপনি কি আমাকে কিছু বলছেন? মেঘলা নোমানের কথা নকল করে হেসে উঠল। হ্যাঁ রে বাবা, তোকেই বলছি, এই যুগেও এমন কাপড় পরিস তুই? তোকে দেখে তো মনে হচ্ছে সদ্য গরুর রাখালি করে এসেছিস। মেঘলার বন্ধুরা আবার হাসিতে ফেটে পড়ল। নোমান তখনও শান্ত, তার মুখে সেই একই সহজ সরল ভাব। নোমান বলল, আমার কাছে তো এটাই ভালো কাপড়, আমাদের গ্রামের সবাই এরকমই পরে। ও, তাহলে তুই গ্রাম থেকে এসেছিস? মেঘলা যেন নিশ্চিত হয়ে আরও মজা পেল। বাহ, ভালো ভালো। কত দূর থেকে এলি বাবা? এইটুকু দূরে থেকে? এইটুকু দূর মানে কত দূর? মঙ্গোলিয়া থেকে নাকি? মেঘলা ব্যঙ্গ করতে ছাড়ল না। নোমান এবার সামান্য হাসল। সে হাসিতে কোনো চালাকি ছিল না, কেবল সরলতা। না, আমাদের গ্রামটা একটু ভেতরের দিকে, আসতে একটু সময় লাগে। থাক বাবা, আসিস যখন এসেছিস তখন কলেজে মানিয়ে চলার চেষ্টা করিস। তবে তোর মতো খ্যাতমার্কা ছেলের জন্য এই শহর বা কলেজ মানিয়ে নেওয়া একটু কঠিন হবে, বুঝলি? এখানে একটু স্মার্ট থাকতে হয়। নোমানের মনে তখন অন্য চিন্তা ঘুরছে। এই মেয়েটা এমপির মেয়ে, প্রভাবশালী। নিখোঁজ মেয়েদের ব্যাপারে সে হয়তো কিছু জানে বা তার বাবার সূত্রে কিছু তথ্য থাকতে পারে। আপাতত তার এই অহংকার সহ্য করতে হবে। নোমান সহজভাবে বলল, আমি চেষ্টা করব। চেষ্টা করলেই হবে না, একদম স্মার্ট হয়ে যেতে হবে, বুঝলি? তোর এই সহজ সরলতা আর খ্যাতমার্কা পোশাক নিয়ে এখানে টিকতে পারবি না। মেঘলার কথা না বাড়িয়ে তার বন্ধুদের সাথে কলেজের ভেতর চলে গেল। যাওয়ার সময়ও সে একবার ঘুরে নোমানের দিকে তাকিয়ে হাসল। সেই হাসিতে ছিল চরম তাচ্ছিল্য। নোমান সেখানেই দাঁড়িয়ে রইল, তার মুখে সেই সরল ভাব তখনও লেগে আছে, কিন্তু তার ভেতরের চোখ দুটো কলেজের ভেতরের সব কিছু তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করছে। তার মিশন শুরু হয়ে গেছে। প্রথম ধাপ ছিল এই ছদ্মবেশে প্রবেশ করা এবং নিজেকে একজন সাধারণ নিরীহ খ্যাত ছেলে হিসেবে প্রতিষ্ঠিত করা। মেঘলার মতো প্রভাবশালী একজনের কাছ থেকে এই ধরনের তুচ্ছ তাচ্ছিল্য এবং অপমান তাকে এই চরিত্রে আরও বেশি বিলিভেবল করে তুলবে। নোমান মনে মনে হাসল, মনে মনে বলে, মিস মেঘলা, সময় মতো বুঝতে পারবেন আমি কে আর কেমন। এই মেয়েটা জানে না সে কার সাথে কথা বলছে। তার আপাত সরলতার আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ক্ষমতাধর সত্তা, এবং এই মেয়েটির অহংকার ভাঙার খেলাটাও হয়তো তাকেই শুরু করতে হবে। এই প্রথম সাক্ষাৎ এবং মেঘলার তুচ্ছ তাচ্ছিলের পর্যায়টি ছিল হনুমানের ছদ্মবেশের প্রথম পরীক্ষা। সে সফলভাবে উত্তীর্ণ হয়েছে। তার চারপাশের ছাত্রছাত্রীরাও হয়তো তাকে মেঘলার মতোই সহজ সরল বোকা গ্রামের ছেলে ভাবছে। এটাই সে চেয়েছিল। এখন তার আসল কাজ শুরু হবে। নিখোঁজ মেয়েদের রহস্য উদ্ঘাটন করতে হবে। নোমান রহস্যময় হাসি দিয়ে বলে, মানুষ কত বোকা। কলেজের প্রথম দিন নোমান বিভিন্ন ক্লাসে গেল, কিন্তু তার সহজ সরল ভাব বজায় রাখল। সে অন্য ছাত্রছাত্রীদের সাথে মিশতে ইতস্তত করছিল, যেন শহরের পরিবেশে সে একেবারেই নতুন। ক্যান্টিনে খাবার খেতে গিয়েও সে কিছুটা দ্বিধাগ্রস্ত ছিল। তার প্রতিটা আচরণ ছিল একজন গ্রাম থেকে আসা সহজ সরল ছেলের মতো।
এদিকে মেঘলা কলেজে নোমানকে নিয়ে তার বন্ধুদের সাথে হাসাহাসি করে চলল। তোরে দেখেছিস ছেলেটাকে? কি কাণ্ড! মনে হয় যেন কোনো চিড়িয়াখানা থেকে পালিয়ে এসেছে। ওই পোশাক, ওই কথা বলার ধরন, জাস্ট আনবিলিভেবল। তার বান্ধবী রিয়া বলল, হ্যাঁ রে মেঘলা, আমাদের কলেজে কিভাবে যে এমন সব এলিয়েন ভর্তি হয় কে জানে। অন্য বান্ধবী শিলা যোগ করলো, ওর সাথে কথা বলতেও কেমন লাগবে, কি জানি কি বলে বসবে। মেঘলা হাসতে হাসতে বলল, আমি তোকে ভালো করে বুঝিয়ে দিয়েছি যে এই শহর বা কলেজ ওর জন্য নয়। দেখা যাক কয়দিন টেকে, হয়তো 2 দিন পরেই ভয়ে পালিয়ে যাবে। মেঘলা নোমানকে নিয়ে এ ধরনের কথা প্রায় সারা দিন ধরে বলতে থাকলো। নোমান দূর থেকে বা কাছ থেকে তাদের কথাগুলো শুনতে পেল। সে বুঝল এই মেয়েটা তার চরিত্রকে বিশ্বাস করেছে, তার ছদ্মবেশ কাজ করেছে। তবে এই তুচ্ছতা ছিল নোমানকে ভেতরে ভেতরে কিছুটা হলেও প্রভাবিত করছিল। সে একজন লিজেন্ডারি হিটম্যান, যাকে সবাই ভয় পায় আর সম্মান করে। আর এখানেই অল্প বয়সী মেয়েটা তাকে নিয়ে হাসাহাসি করছে। এটা তার জন্য সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। দুপুরের দিকে নোমান একা কলেজের মাঠে হেঁটে বেড়াচ্ছিল। মাঠের একপাশে কিছু পুরনো বেঞ্চ পাতা আছে। নোমান একটা বেঞ্চে গিয়ে বসলো। সে দেখলো কিছু দূরে মেঘলা তার বন্ধুদের সাথে দাঁড়িয়ে হাসাহাসি করছে। মেঘলা হঠাৎ নোমানকে একা বসে থাকতে দেখলো। তার মুখে আবার সেই শয়তানি হাসিটা খেলে গেল। দেখ দেখ, খ্যাটটা একা একা বসে আছে, মনে হচ্ছে খুব লোলি ফিল করছে। রিয়া বলল, যাবি নাকি একটু মজা করতে? মেঘলা হাসতে হাসতে বলল, চল যাই, দেখি বেচারা কি করছে। মেঘলা তার বন্ধুদের নিয়ে নোমানের দিকে হেঁটে গেল। নোমান বুঝতে পারলো তারা তার দিকেই আসছে। সে প্রস্তুত হলো, তার মুখে সেই সহজ সরল ভাবটা ধরে রাখলো। মেঘলা এসে নোমানের সামনে দাঁড়ালো। তার চোখে মুখে সে একই অহংকার আর তাচ্ছিল্য। মেঘলা বলল, কি রে, একা একা বসে আসছিস যে? বন্ধু বান্ধব জোটেনি বুঝি? বন্ধুরা ক্লাসে আছে। ক্লাসে আছে মানে? তুই ক্লাসে যাসনি? গেছিলাম, কিন্তু ভালো লাগছিল না। মেঘলা ভ্রু কুচকে তাকালো। ভালো লাগছিল না মানে? ক্লাস ভালো না লাগলে কি করতে হয় জানিস না? বাহিরে ঘুরে বেড়াতে হয়। তাই বুঝি? হ্যাঁ তাই। আর কি পোশাক পরেছিস এগুলো? তোকে দেখলে তো মনে হয় চাষবাস করে এসেছিস। নোমান তার পোশাকের দিকে তাকালো। এটা আমাদের এখানে ভালো পোশাক। ওখানে মানে কোথায়? আদিবাসী গ্রামে নাকি? নোমান বুঝতে পারছিল মেঘলা তাকে ইচ্ছাকৃতভাবে অপমান করছে, কিন্তু তার কিছু করার ছিল না। ছদ্মবেশ ধরে রাখতে হবে। নোমান শান্তভাবে বলল, আমাদের গ্রামেই। মেঘলা এবার একটু ঝুঁকে নোমানের দিকে তাকালো। তার চোখে মুখে স্পষ্ট অবজ্ঞা। শোন, তোকে একটা কথা বলি, এই শহর, এই কলেজ তোর জন্য না। তুই এখানে মানিয়ে নিতে পারবি না। তার চেয়ে বড় যেখানে ছিলি সেখানে ফিরে যা, নিজের গ্রামে। সেখানেই তুই ভালো থাকবি। মেঘলার কথাগুলো নোমানের বুকে বিঁধছিল। একজন লিজেন্ডারি হিটম্যানকে কেউ এভাবে কথা বলার সাহস দেখায় না, কিন্তু এখন সে একজন সাধারণ ছাত্র, তাকে সব সহ্য করতে হবে। কিন্তু আমি এখানে পড়তে এসেছি। পড়া তো যে কোনো জায়গাতেই যায়, এখানে এসে শুধু শুধু কষ্ট পাবি। আর দেখ, তোকে দেখে মনে হচ্ছে না তুই এখানে ভালো করতে পারবি। তোর মতো খ্যাতরা এই প্রতিযোগিতার বাজারে টিকতে পারে না। মেঘলার প্রতিটি শব্দ ছিল তীরের মতো ধারালো। সে যেন নোমানকে মানসিক টর্চার করে মজা পাচ্ছিল। নোমান মনে মনে স্থির করল, এই মেয়েটার অহংকার একদিন আমি ভাঙবই, কিন্তু আপাতত আমাকে তার খেলা খেলতে দিতে হবে। আমি চেষ্টা করব। চেষ্টা করে লাভ হবে না। তবে শোন, তোর যদি কোনো সাহায্যের দরকার হয়, মানে একেবারে বাধ্য হয়ে কোথাও আটকে যাস, তাহলে আমাকে বলিস। আমি এমপির মেয়ে, বুঝলি? আমার বাবার অনেক ক্ষমতা। ইচ্ছে করলে তোর মতো 10টা ছেলেকে কলেজ থেকে বের করে দিতে পারেন। কিন্তু আমার মনটা খুব ভালো, তাই দয়া করে বলছি, বেশি বাড়াবাড়ি করিস না। চুপচাপ কলেজে থাকবি, পড়াশোনা করবি, আর কারোর সাথে ঝামেলা জড়াবি না। মেঘলার এ ধরনের কনডেনসেন্ডিং আচরণ নোমানের জন্য নতুন ছিল। সে এতদিন শুধু ক্ষমতা আর ভয়ের পরিবেশেই কাজ করছে। এ ধরনের অহংকার এবং তুচ্ছতাচ্ছিল্য তার কাছে সম্পূর্ণ অচেনা। নোমান শুধু এটুকু বলল, আচ্ছা। মেঘলা হাসতে হাসতে আবার তার বন্ধুদের কাছে ফিরে গেল। তারা নোমানকে নিয়ে হাসাহাসি করতে করতে চলে গেল। নোমান একা বসে রইল বেঞ্চে। তার মুখে সেই সরল ভাবটা তখনও লেগে আছে, কিন্তু তার চোখের গভীরে এক অন্যরকম দ্যুতি খেলে গেল। এই মেয়েটি আমার প্রথম টার্গেট না হলেও আমার মিশনের অংশ হয়ে গেছে। তার বাবার ক্ষমতা মেয়ে নিখোঁজের রহস্যের সাথে সম্পর্কিত হতে পারে।
আর এই মেয়েটির অহংকার এর একটা বিহিত করা দরকার। সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে। কলেজের প্রথম দিনের ক্লাস শেষ। ছাত্রছাত্রীরা বেরিয়ে যাচ্ছে। নোমানও ধীরে ধীরে গেটের দিকে পা বাড়ালো। তার কাঁধে সেই কাপড়ের ব্যাগ। তাকে দেখে মনে হচ্ছিল দিনের শেষে ক্লান্ত সহজ সরল একজন ছাত্র বাড়ি ফিরেছে, কিন্তু তার ভেতরের মন তখন সক্রিয়ভাবে কাজ করছে। নিখোঁজ মেয়েদের কথা ভাবছে। এই কলেজের রহস্যের জাল ছিন্ন করতে হবে এবং তার সাথে সাথে এই অহংকারী মেয়েটির সাথে আমার সম্পর্কের ভবিষ্যৎ কি হবে সেটাও হয়তো সময়ের সাথে সাথে স্পষ্ট হবে। কলেজে নোমানের প্রথম দিন কেটে যাওয়ার পর দ্বিতীয় দিন শুরু হলো। নোমান আগের দিনের মতোই তার সহজ সরল খ্যাত ছেলের ছদ্মবেশে কলেজে এলো। পরনে সে একই ধরনের সাদামাটা পোশাক, কাঁধে কাপড়ের ব্যাগ। তার চোখে মুখে এখনও শহুরে বা কলেজের পরিবেশের প্রতি এক ধরনের নতুনত্বের ছাপ লেগে আছে। সে যেন এখনও এই নতুন পরিবেশে পুরোপুরি মানিয়ে নিতে পারেনি, অন্তত বাইরে থেকে দেখলে তাই মনে হয়। কিন্তু তার ভেতরে সেই তীক্ষ্ণ মন, সে লিজেন্ডারি হিটম্যানের সতর্কতা পুরো দমে কাজ করছে। সে চারপাশের সব কিছু পর্যবেক্ষণ করছে। ছোটোখাটো বিষয়গুলো তার নজরে এড়াচ্ছে না। মেঘলার বাবার প্রভাব, মেয়েদের নিখোঁজ হওয়া, সব কিছুর মধ্যে একটা যোগসূত্র খুঁজে বের করার চেষ্টা চলছে ভেতরে ভেতরে। আজ সকালে মেঘলার সাথে তার দেখা হয়ে গেল কলেজের করিডোরে। মেঘলা তার বান্ধবীদের সাথে গল্প করতে করতে আসছিল। নোমানকে দেখে মেঘলার মুখে সে পরিচিত তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। তার বন্ধুরা মুচকি হাসতে শুরু করলো। মেঘলা একেবারে নোমানের সামনে এসে দাঁড়ালো। তার চোখে মুখে স্পষ্ট অবজ্ঞা। আরে আমাদের নতুন বন্ধু যে, দেখি আজকেও সেই একই পোশাকে এসেছে। মেঘলা এমনভাবে বলল যেন সে খুব অবাক হয়েছে। কাল ভেবেছিলাম হয়তো ভুল করে পরে এসেছিস, আজ নিশ্চয়ই একটু ঠিকঠাক পোশাক পরে আসবি, কিন্তু না, তোর তো দেখি কোনো চেঞ্জই নেই। নোমান তার দিকে তাকালো। তার মুখে সে একই সহজ সরল হাসি। নোমান বলল, এটাই তো আমার সব থেকে ভালো পোশাক। তার গলায় গ্রামের সেই টান স্পষ্ট। মেঘলা শব্দ করে হেসে উঠল। তার বন্ধুরা যোগ দিল সে হাসিতে। করিডোরে দাঁড়িয়ে থাকা দু একজন ছাত্রছাত্রীও ঘুরে তাকালো। মেঘলার হাসির কারণ বুঝতে পেরে তাদের মুখেও হাসি রেখা দেখা গেল। ভালো পোশাক, তোর এই ময়লাটে প্যান্ট আর গেঞ্জিকে তুই ভালো পোশাক বলছিস? জানিস আমাদের বাড়ির কাজের লোকেরও এর থেকে ভালো পোশাক পরে। নোমানের মুখে কষ্টের চিহ্ন দেখা গেল না। সে সহজভাবেই উত্তর দিল, আমার কাপড়টা তো পরিষ্কার আছে, হয়তো আপনার বাড়ির কাজের লোক অনেক ধনী। নোমানের কথা শুনে মেঘলা যেন আকাশ থেকে পড়ল। তার মুখের হাসিটা থমকে গেল মুহূর্তের জন্য, কারণ তার মুখের উপর কথা বলার আজ পর্যন্ত এই কলেজে কেউ সাহস পায়নি। আর আজ এই খ্যাত ছেলেটা তার মুখের উপর কথা বলে দিল। ঠাস করে নোমানের গালে একটা চড় বসিয়ে দিল। ঠাস! কি বললি তুই? আমার মুখের উপর কথা? আমার বাড়ির কাজের লোক ধনী? ও মাই গড, তুই আসলে একটা আস্ত বোকা। দ্বিতীয়বার আমার সাথে মজা করার আগে থাপ্পড়ের কথা ভাবিস। তার বন্ধুরা মেঘলাকে ধরে ফেললো হাসতে হাসতে। রিয়া হাসি থামিয়ে বলল, নোমান, তুই সত্যি বিশ্বাস করিস মেঘলার বাড়ির কাজের লোক তোর থেকে ধনী হতে পারে? নোমান গালে হাত দিয়ে সরল দৃষ্টিতে তাকালো। যদি ভালো কাপড় পরে থাকে তাহলে হয়তো হতেই পারে। মেঘলা কোনো মতে হাসি থামিয়ে বলল, শোন বোকারাম, ভালো কাপড় মানে ধনী হওয়া নয়। আর আমার বাড়ির কাজের লোক আমার দয়ার উপরে চলে, তাদের বেতন আমি ঠিক করি। আর তুই কিনা বলছিস? যা, তোর সাথে কথা বলাই আমার বোকা মেয়ে। মেঘলা মুখ ঘুরিয়ে চলে যেতে চাইল, কিন্তু হঠাৎ কি মনে হতে আবার নোমানের দিকে ফিরল। শোন, তোর হয়তো টাকার অভাব তাই পুরনো কাপড় পরছিস, ঠিক আছে, কিন্তু তাই বলে এতটাও খ্যাত হতে হয় না যে কোনটা ভালো পোশাক আর কোনটা কাজের লোকের পোশাক সেটাও বুঝিস না। নোমানের মনে হচ্ছিল সে যেন একটা অদ্ভুত নাটকের অংশ, যেখানে সে ইচ্ছে করে অপমানিত হচ্ছে। নোমান সরল কণ্ঠে বলল, আমার বাবা বলেছেন পরিষ্কার জামা পরাই ভালো, আর আমি তো পরিষ্কার জামাই পরেছি। মেঘলার আগে কিচ্ছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগে রিয়া তাকে থামিয়ে দিল। বাদ দে তো মেঘলা, এইসব খ্যাত ছেলের সাথে কথা বলে কী লাভ? চল ক্লাসে যাই। মেঘলা আরেকবার তার ছেলের দৃষ্টিতে নোমানের দিকে তাকিয়ে চলে গেল। তার চলে যাওয়ার পথের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল নোমান। তার মুখে তখন কোনো ভাবান্তর নেই, কিন্তু তার ভেতরের মন বলছে এই মেয়েটার অহংকার আর অপমানের মাত্রা দিন দিন বাড়বে, এবং সেটাই নোমানের ছদ্মবেশকে আরও মজবুত করবে। কেউ সন্দেহ করবে না যে এই সহজ সরল ছেলেটির ভেতরে লুকিয়ে আছে একজন ভয়ঙ্কর মানুষ। ক্লাসের বিরতিতে নোমান ক্যান্টিনে গেল।
ক্যান্টিনে তখন বেশ ভিড়, ছাত্রছাত্রীরা খাবার খাচ্ছে, গল্প করছে। নোমান একপাশে খালি টেবিলে গিয়ে বসলো। সে একটা সাধারণ পরোটা ভাজি আর চা অর্ডার করলো। তার খাবারের দাম খুবই সামান্য। এই সময় মেঘলা এবং তার বন্ধুরা ক্যান্টিনে প্রবেশ করলো। তাদের দেখে ক্যান্টিনের পরিবেশ যেন একটু অন্যরকম হয়ে গেল। সবাই তাদের দিকে তাকালো। তারা কলেজের সবচেয়ে জনপ্রিয় এবং প্রভাবশালী ছাত্রছাত্রী। মেঘলা নোমানকে একা বসে থাকতে দেখল। তার মুখে সে তাচ্ছিল্যের হাসিটা আবার ফিরে এলো। সে তার বন্ধুদের নিয়ে নোমানের টেবিলের কাছাকাছি একটা টেবিলে বসলো। এমনভাবে বসলো যেন সে ইচ্ছে করে নোমানের কাছাকাছি থাকতে চায়। মেঘলা উঁচু গলায় বলল, আজ ক্যান্টিনে খাবার খেতে এসেছিস, গতকাল তো দেখলাম না। নোমান তার খাবারের দিকে তাকিয়েছিল। সে মুখ তুলে মেঘলার দিকে তাকালো। নোমান সহজভাবে বলল, গতকাল রান্না করা খাবার নিয়ে এসেছিলাম। রান্না করা খাবার? তুই টিফিন বক্সে বাড়ি থেকে রান্না করা খাবার নিয়ে আসছিস? তার বন্ধুরা আবার হাসতে শুরু করলো। ক্যান্টিনের অনেকেই ঘুরে তাকালো। হ্যাঁ, আমাদের গ্রামের সবাই টিফিন বক্সে করে খাবার নিয়ে আসে। গ্রামে? ও গড, তোর মনে হচ্ছে না তুই একটু বেশি গ্রামের ছাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছিস এখানে? আমার তো এটাই স্বাভাবিক। শোন, এখানে সবাই ক্যান্টিনে খায় অথবা বাইরের রেস্টুরেন্টে যায়। কেউ টিফিন বক্সে করে খাবার নিয়ে আসে না। এটা শহর, গ্রাম না। কিন্তু টিফিন বক্সের খাবার নিয়ে আসলে তো টাকা বাঁচে। নোমানের কথা শুনে মেঘলা এবং তার বন্ধুরা হাসতে হাসতে দম বন্ধ হওয়ার জোগাড়। টাকা বাঁচে? তুই টাকার কথা ভাবছিস? আমরা এখানে টাকা বাঁচাতে আসি না, খরচ করতে আসি। তোর মতো গরিবদের জন্যই মনে হয় টাকা বাঁচানোর চিন্তা। মেঘলার গলার স্বরে গরিব শব্দটিতে চরম অবজ্ঞা ছিল। নোমান কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে তার খাবারের দিকে তাকিয়েছিল। নোমান শান্তভাবে বলল, সবাই তো আর টাকা খরচ করতে পারে না, আমাদের সংসারে অনেক অভাব। অভাব? তাহলে তুই কলেজে পড়তে এসেছিস কেন? তোর তো উচিত ছিল এক্ষুনি রোজগার করতে নেমে পড়া, পরিবারের অভাব মেটানো। কলেজে পড়ে কি হবে? তোর মতো খ্যাত আর গরিবরা পড়ালেখা করে খুব একটা সুবিধা করতে পারে না, জানিসই তো। নোমানের ভেতরের মানুষটা চিৎকার করে উঠতে চাইছিল। ইচ্ছে করলে মেয়েটিকে এক নিমিষে চুপ করিয়ে দিতে পারে, তার অহংকার গুড়িয়ে দিতে পারে, কিন্তু তাকে ধৈর্য ধরতে হবে। মিশনের জন্য এই অপমান সহ্য করা জরুরি। আমার বাবা বলেছেন পড়ালেখা করলে নাকি ভালো চাকরি পাওয়া যায়। তোর বাবা বোধহয় জানে না এই দুনিয়াটা কিভাবে চলে। শুধু পড়ালেখা করলেই ভালো চাকরি পাওয়া যায় না। তার জন্য কানেকশন লাগে, টাকা লাগে, স্মার্টনেস লাগে। তোর এর কোনোটাই নেই। মেঘলার বন্ধুরা মাথায় নাড়ল সায় দিয়ে। তারা যেন মেঘলার কথায় আরও বেশি উৎসাহিত হচ্ছিল। মেঘলা এবার কিছুটা সিরিয়াস হয়ে বলল, তবে শোন, যদি সত্যি পড়তে চাস তাহলে আগে নিজের এই খ্যাত মার্কা ভাবটা দূর কর। কিছু ভালো পোশাক কিন, চুলগুলো ঠিক কর, আর ওই গ্রামের টানটা কমা। কথা বলার সময় একটু স্মার্ট হওয়ার চেষ্টা কর। নোমান মনে মনে হাসল। এই মেয়েটা তাকে স্মার্ট হবার উপদেশ দিচ্ছে, যে চাইলে মুহূর্তেই বিশ্বের বড় বড় ক্ষমতাধর ব্যক্তিদের স্মার্টনেস ভুলিয়ে দিতে পারে। নোমান সহজভাবে বলল, এত টাকা নেই আমার, ভালো পোশাক কেনার মতো টাকা নেই। টাকা নেই? টাকা না থাকলে কলেজে পড়ছিস কিভাবে? স্কলারশিপ পেয়েছিস বুঝি? নোমান হ্যাঁ সূচক মাথা নাড়ল। দেখেছিস, আমি জানতাম গরিব বলে স্কলারশিপ নিয়ে পড়তে এসেছিস। কিন্তু স্কলারশিপ শুধু পড়ার খরচ চালায়, স্মার্ট হওয়ার খরচ চালায় না। মেঘলার কথাগুলো নোমানকে আরও বেশি অসহায় এবং গরিব হিসেবে প্রতিষ্ঠা করছিল। এটাই তার ছদ্মবেশের জন্য জরুরি ছিল। তারা কিছুক্ষণ নোমানকে নিয়ে হাসাহাসি করলো। তারপর তাদের নিজেদের গল্প শুরু করলো। নোমান চুপচাপ তার খাবার শেষ করলো। তার খাবারের স্বাদ সে পাচ্ছিল না। বাইরে সে শান্ত থাকলেও ভেতরে তার মন তখন রাগে ফুঁসছে। কিন্তু এই রাগ সে প্রকাশ করতে পারবে না। বিকালের দিকে নোমান লাইব্রেরিতে গিয়েছিল কিছু বই খুঁজতে। লাইব্রেরিতে ছাত্রছাত্রীদের ভিড় কম থাকে। নোমান একা একা বইয়ের তাকের মধ্যে হাঁটছিল। হঠাৎ সে শুনতে পেল কয়েকজন হাসাহাসি করছে। সে দেখল মেঘলা এবং তার বন্ধুরা লাইব্রেরির এক কোণে বসে আছে। তাদের সামনে কিছু বই খোলা, কিন্তু তারা পড়াশোনা না করে গল্প করছে আর হাসাহাসি করছে। নোমানকে দেখতে পেয়ে মেঘলা আবার তাকে নিয়ে কথা বলা শুরু করলো। মেঘলা ফিসফিস করে বলল তার বন্ধুদের, কিন্তু তার আওয়াজ যথেষ্ট উঁচু ছিল যাতে নোমান শুনতে পায়। দেখ দেখ, খ্যাতবাবু আবার বই পড়তে এসেছেন। এত পড়ালেখা করে কি হবে কে জানে, মাথায় তো কিছুই ঢুকছে না। নোমান তাদের পাশ দিয়ে যাওয়ার সময় মেঘলা তাকে ডাকলো।
মেঘলা নোমানকে ডাকল। আয় নোমান। নোমান তাদের দিকে ফিরল। কি করছিস এখানে? বই করছি। বই খুঁজছিস? লাইব্রেরিতে তো বই থাকে, কোনটা খুঁজছিস? পড়াশোনার বই। পড়াশোনার বই? তোর মতো খ্যাতদের পড়াশোনার বই খুঁজে কি লাভ? এমনি তো পরীক্ষার সময় নকলই করবি। নোমানের মুখে কষ্টের ছাপ দেখা গেল না। নকল কেন করব? আমি তো পড়েই পরীক্ষা দেব। ওহো, তুই তাহলে খুব ভালো ছাত্র। দেখা যাক পরীক্ষায় কত নাম্বার পাস। আমার মনে হয় না তুই পাসও করতে পারবি। রিয়া বলল, আমরা চ্যালেঞ্জ নিতে পারি। মেঘলা, তুই ওকে চ্যালেঞ্জ কর, ও যদি পাস করতে পারে। দূর, ওর মতো খ্যাতদের সাথে চ্যালেঞ্জ করে আমার স্ট্যান্ডার্ড নষ্ট হবে। এমনিতেই বলে দিতে পারি ও পাস করবে না। মেঘলা কিছুক্ষণ নোমানকে নিয়ে হাসাহাসি করল। তার পোশাক, তার কথা বলার ধরন, তার গ্রামের পরিচয় সবকিছু নিয়ে সে খোঁচা মারল। নোমান চুপচাপ দাঁড়িয়ে তার কথা শুনল। তার মুখে সেই একই সরল ভাব। ভেতরে ভেতরে তার রাগ বাড়ছিল, কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ করল। এই মেয়েটার অহংকার ভাঙার সময় এখনও আসেনি। লাইব্রেরি থেকে বেরিয়ে নোমান কলেজের মাঠের দিকে গেল। আজকেও মেঘলা তাকে একা বেঞ্চে বসে থাকতে দেখল, যেন মেঘলা সারাক্ষণ নোমানকে নজরে রাখছে তাকে অপমান করার জন্য। মেঘলা তার বন্ধুদের সাথে নোমানের দিকে এগিয়ে গেল। মেঘলা জিজ্ঞেস করল, কি করে আজকেও একা বসে আছিস? তোর কি কোনো বন্ধুই নেই কলেজে? আছে মনে হয় কয়েকজন, কিন্তু তারা আমার সাথে কথা বলতে চায় না। কেন চায় না? জানি না, হয়তো আমার পোশাক পছন্দ হয় না। মেঘলা হাসতে হাসতে বলল, শুধু পোশাক নয় রে বোকা, তোর কথা বলার ধরন, তোর চলাফেরা, তোর সব কিছুই তোদের এখানকার কারোর সাথে মিলে না। তুই এখানে মিসফিট, ঠিক করে বললে তুই একটা আউটকাস্ট। আউটকাস্ট শব্দটা মেঘলা এমনভাবে উচ্চারণ করলো যেন এটা খুব নোংরা একটা শব্দ। নোমান প্রশ্ন করল, আউটকাস্ট মানে কি? আউটকাস্ট মানে হলো যাকে কেউ পছন্দ করে না, যার সাথে কেউ মিশতে চায় না। মেঘলা ব্যাখ্যা করলো। তার ব্যাখ্যায়ও ছিল চরম অবজ্ঞা। তোর মতো খ্যাত আর গরিবদের সাধারণত কেউ পছন্দ করে না। নোমান চুপ করে রইল। সে বুঝতে পারছিল মেঘলার উদ্দেশ্য। সে তাকে মানসিকভাবে ভেঙে দিতে চাইছে। মেঘলা এবার একটু অন্য সুরে কথা বলল, শোন, যদি সত্যি এখানে ঢুকতে চাস তাহলে নিজের এই স্বভাবগুলো বদলা। কারোর সাথে বন্ধুত্ব করার চেষ্টা কর, কিন্তু তোর মতো খ্যাতদের সাথে কেউ বন্ধুত্ব করবে কি না তাতে আমার সন্দেহ আছে। মেঘলার কথাগুলো নোমানের জন্য নতুন ছিল না। সে আগেও অনেক কঠিন পরিস্থিতি মোকাবেলা করেছে, কিন্তু এ ধরনের ব্যক্তিগত আক্রমণ তার জন্য অচেনা। আমি চেষ্টা করব। হ্যাঁ, চেষ্টা করতে থাক, কিন্তু চেষ্টা করলেই সব কিছু হয় না, বিশেষ করে যখন কেউ তোর মতো খ্যাত আর গরিব হয়। মেঘলার কথা না বাড়িয়ে চলে গেল। নোমান একা বসে রইল বেঞ্চে। সূর্য তখন অস্ত যাচ্ছে, আকাশের রং লালচে হয়ে গেছে। নোমানের মনে তখন কেবল একটাই চিন্তা, এই মেয়েটার অহংকার ভাঙতে হবে। তাকে বুঝিয়ে দিতে হবে যে সে যাকে খ্যাত আর গরিব ভাবছে সে আসলে কে। এই অপমান এবং তুচ্ছ-তাচ্ছিল্যের পালা চলতেই থাকলো। পরের কয়েকদিন ধরে মেঘলা এবং তার বন্ধুরা সুযোগ পেলে নোমানকে নিয়ে হাসাহাসি করত, তাকে ছোট করার চেষ্টা করত। ক্লাসে, ক্যান্টিনে, করিডোরে, লাইব্রেরিতে, সব জায়গাতে নোমান ছিল তাদের আলোচনার বিষয়। নোমান তার ছদ্মবেশ ধরে রেখে সব সহ্য করে যাচ্ছিল। তার মুখে কোনো প্রতিক্রিয়া দেখা যেত না। তার এই নিষ্ক্রিয়তা মেঘলাকে আরও বেশি উস্কে দিচ্ছিল। সে ভাবছিল এই ছেলেটা হয়তো সত্যিই বোকা, আসলে কিছু বোঝে না, এবং তার এই ধারণা নোমানের জন্য সহায়ক হচ্ছিল তার ছদ্মবেশ আরও বিশ্বাসযোগ্য করার জন্য। কিন্তু নোমানের ভেতরের মানুষটা এই অপমানের হিসাব রাখছিল। এসব কিছুর হিসাব আমি এক এক করে নেব মেঘলা, একটু অপেক্ষা করো। সে জানতো এই সহ্য করার পালা শেষ হবে, এবং যখন শেষ হবে তখন পরিস্থিতি সম্পূর্ণ বদলে যাবে। মেঘলা তখন বুঝবে সে কী ভুল করেছিল। এইভাবে নোমানের কলেজের প্রথম সপ্তাহ কাটল মেঘলার তুচ্ছতা ছিল আর অপমানের মধ্য দিয়ে। নোমান তার ছদ্মবেশে অটল রইল, তার আসল মিশন আড়ালে আড়ালে চলতে থাকলো। নিখোঁজ মেয়েদের সম্পর্কে তথ্য সংগ্রহ করার চেষ্টা করতে লাগলো, কিন্তু মেঘলার সাথে তার এই অপ্রত্যাশিত সংঘাত তার কলেজের জীবনকে অন্য মাত্রা দিচ্ছিল। সে জানতো এই সংঘাত শীঘ্রই একটা নতুন দিকে মোড় নেবে। এই অপমান সহ্য করার একটা শেষ আছে, এবং সেই শেষটা খুব বেশি দূরে নয়। তার ভেতরের হিটম্যান আর কতদিনই সহজ সরলতার মুখোশ ধরে রাখতে পারবে সেটাই দেখার বিষয়। এই অসহ্য অপমান এবং তুচ্ছ-তাচ্ছিল্যই তাকে বাধ্য করবে একসময় তার আসল রূপের কিছুটা প্রকাশ করতে। কলেজে নোমানের ছদ্মবেশী জীবন চলছিল মেঘলার ক্রমাগত তুচ্ছ-তাচ্ছিল্য আর অপমানের মধ্য দিয়ে।
মেঘলা সুযোগ পেলেই নোমানকে খ্যাত, গরিব, বোকা ইত্যাদি বলে খোঁচা দিত। বন্ধুদের সামনে হাসাহাসি করত, ছোটোখাটো উপায়ে তাকে অপদস্থ করার চেষ্টা করত। নোমান তার আসল পরিচয় লুকিয়ে রেখে এই সব অপমান নীরবে সহ্য করে যাচ্ছিল। তার এই নীরবতায় মেঘলাকে আরও বেশি করে উস্কে দিচ্ছিল। সে ভাবছিল ছেলেটা হয়তো সত্যিই নির্বোধ, কিছু বোঝে না, আর তাই তার এই ধরনের আচরণে কোনো প্রতিবাদ করে না। মেঘলার অহংকার আর তার ছিল দিন দিন বেড়েই চলছিল। আজ কলেজের কমন রুমে বেশ ভিড়। দুপুরের বিরতি চলছে, ছাত্রছাত্রীরা আড্ডা দিচ্ছে, গল্প করছে, কেউ গান শুনছে। নোমান এক কোণে চুপচাপ বসেছিল, হাতে একটা পুরনো বই। সেটার দিকেই তাকিয়েছিল বটে, তবে তার কান খোলা ছিল চারপাশের সব কিছু শোনার জন্য। তার মিশন তখনও চলছে নীরবে। মেঘলা তার বন্ধুদের নিয়ে কমন রুমে প্রবেশ করলো। তাদের দেখে পরিবেশটা একটু লাইভলি হয়ে গেল, সবাই তাদের দিকে তাকালো। মেঘলা সবসময় আকর্ষণের কেন্দ্রবিন্দু। সে তার বন্ধুদের নিয়ে একটা সোফায় বসলো, যেটা নোমানের কাছাকাছিই ছিল। কথা বলতে বলতে মেঘলার চোখ গেল নোমানের দিকে। নোমানকে একা চুপচাপ বসে থাকতে দেখে তার মুখে সেই পরিচিত তাচ্ছিলের হাসিটা ফুটে উঠল। মেঘলা বন্ধুদের ইশারা করে বলল, দেখ দেখ কে বসে আছে এখানে, আমাদের খ্যাত বন্ধু, মনে হচ্ছে ধ্যান করছে। তার বন্ধুরা হাসতে শুরু করলো। নোমান তাদের কথা শুনতে পেল, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না। মেঘলা একটু উঁচু গলায় ডাকলো, কি রে রোমান, একা একা বসে আছিস যে? কমন রুমে এসো, এত চুপচাপ, কিছু বল। নোমান মুখ তুলে মেঘলার দিকে তাকালো। তার চোখে সে একই সরলতা। কিছু বলিনি। কিছু বলিসনি কেন? কথা বলতে পারিস না নাকি? নাকি শহরের পরিবেশে এসে ভয়ে তোর মুখ বন্ধ হয়ে গেছে? ভয় পাইনি। ভয় পাসনি? তোর চেহারা দেখে তো মনে হচ্ছে এক্ষুনি কেঁদে দিবি। আর তোর এই পোশাক, আহারে, এখনো সেই পুরনো দিনের প্যান্ট আর টি শার্ট দেখে মনে হচ্ছে কোনো সিনেমার সেট থেকে সোজা এখানে চলে এসেছিস। তার বন্ধুরা আবার হাসিতে ফেটে পড়ল। নোমান তাদের হাসি শুনল। ভেতরে তার জমা হওয়া রাগটা একটু একটু করে বাড়ছিল। এতদিন ধরে সে নিজেকে নিয়ন্ত্রণ করছিল, কিন্তু মেঘলার অপমানের মাত্রা আজ যেন সীমা ছাড়িয়ে যাচ্ছিল। তোর কি কোনো সেন্স অফ ড্রেসিং নেই নাকি তুই ভাবছিস এইটাই কোল? আমার কাছে এটাই কমফোর্টেবল। কমফোর্টেবল? তোর কমফোর্টেবলের জন্য আমরা কেন তোর এই অদ্ভুত পোশাক দেখব? তোকে দেখলেই তো আমাদের চোখে লাগে। নোমানের মুখটা সামান্য গম্ভীর হলো। তার চোখে সরলতার আড়ালে অন্য এক ভাব ফুটে উঠল, যেটা মেঘলা হয়তো খেয়াল করলো না। আমার পোশাক নিয়ে আপনার এত সমস্যা কেন? নোমান সরাসরি প্রশ্ন করল। তার গলার স্বর এবার আর আগের মতন সহজ ছিল না, সামান্য দৃঢ়তা মিশেছিল তাতে। নোমানের গলার স্বরে পরিবর্তন দেখে মেঘলা কিছুটা অবাক হলো। এই ছেলেটা সাধারণত প্রতিবাদ করে না, কিন্তু মেঘলার অহংকার তাকে থামালো না। মেঘলা বলল, আমার সমস্যা, হ্যাঁ আমার সমস্যা, কারণ তোর মতো খ্যাত আর গরিব একজন আমার মতো স্টুডেন্টের লোকের সামনে এমন উদ্ভুত পোশাকে আসে, যেটা আমার রুচিতে বাধে। তোকে দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায়, মনে হয় যেন কোনো আদিম যুগের মানুষ আমার সামনে দাঁড়িয়ে আছে। মেঘলার এই কথাটা নোমানের সহ্য ক্ষমতার শেষ সীমায় পৌঁছে গেল। আদিম যুগের মানুষ, এই কথাটা তাকে ভেতর থেকে নাড়িয়ে দিল। এতদিন ধরে সে সব সহ্য করছিল মিশনের জন্য, ছদ্মবেশের জন্য, কিন্তু ব্যক্তিগতভাবে এই চরম অপমান সে আর নিতে পারল না। তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তার ভেতরের সেই লিজেন্ডারি হিটম্যান মুহূর্তের জন্য উকিয়ে দিল। কমন রুমের সবাই তখন মেঘলা এবং নোমানের কথা শুনছিল। একটা চাপা গুঞ্জন চলছিল। মেঘলা ভাবছিল নোমান হয়তো এবারও চুপ করে থাকবে বা হয়তো কাঁদতে শুরু করবে, কিন্তু নোমান যা করলো তা কেউ কল্পনাও করেনি। নোমান হঠাৎ করে দ্রুত গতিতে মেঘলার দিকে এগিয়ে গেল। তার মুখের সহজ সরল ভাবটা এক নিমিষে পাল্টে গেল। তার চোখে মুখে এক ধরনের তীক্ষ্ণতা আর দৃঢ়তা ফুটে উঠল, যা দেখে মেঘলা এক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে গেল। সে কিছু বোঝার আগেই নোমান মেঘলার সামনে গিয়ে দাঁড়ালো। মেঘলা অবাক হয়ে নোমানের দিকে তাকিয়ে বলল, কি করছিস তুই? নোমান কোনো কথা বলল না। সে মেঘলার কোমর জড়িয়ে ধরল। মেঘলা চিৎকার করতে যাচ্ছিল, কিন্তু নোমান তার মুখ চেপে ধরার আগে মেঘলাকে নিজের দিকে টেনে নিল এবং সবার সামনে তার ঠোঁটে কিস করে দিল। এই ঘটনাটা এত আকস্মিকভাবে ঘটল যে কমন রুমের সবাই হতবাক হয়ে গেল। চারদিকে সম্পূর্ণ নিস্তব্ধতা নেমে এলো। সবাই চোখ বড় বড় করে নোমান এবং মেঘলার দিকে তাকিয়ে আছে। মেঘলা নিজেও স্তম্ভিত, তার চোখ দুটো বিস্ফোরিত। সে ভাবতে পারছে না এই সহজ সরল খ্যাত ছেলেটা এমন একটা কাজ করতে পারে। চুম্বনটা কয়েক মুহূর্তের জন্য ছিল,
কিন্তু মনে হলো যেন অনন্তকাল। তারপর নোমান মেঘলাকে ছেড়ে দিল। তার মুখে তখন সেই সহজ সরল ভাবটা আর নেই। তার চোখে মুখে এক ধরনের শীতল দৃঢ়তা এবং বিজয়ের হাসি। মেঘলা তখনও হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে আছে। তার বন্ধুরা হতভম্ব। কমন রুমের সবাই ফিসফিস করতে শুরু করেছে। এ কি হলো? ওই খ্যাত ছেলেটা মেঘলাকে কিস করে দিল। বিশ্বাস হচ্ছে না। মেঘলা সম্বিত ফিরে পেল। রাগে তার মুখ লাল হয়ে গেছে। সে নোমানের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল। মেঘলার গলায় অবিশ্বাস আর চরম রাগ। তুই তুই এটা কি করলি? তোর এত বড় সাহস! নোমান শান্তভাবে দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে কোনো অপরাধ বোধ নেই। মেঘলা রাগে কাঁপতে কাঁপতে প্রশ্ন করল, কেন এমন করলি? নোমানের মুখে এবার এক ধরনের রহস্যময় হাসি ফুটে উঠল। তার গলার স্বর সম্পূর্ণ পাল্টে গেছে। তাতে আর গ্রামের টান নেই, আছে এক ধরনের গভীরতা আর আত্মবিশ্বাস। কেন করলাম? কারণ তুমি খুব বেশি কথা বলছিলে। নোমানের কথা শুনে মেঘলা আরও বেশি অবাক হলো। তার কথা বলার ধরন সম্পূর্ণ পাল্টে গেছে। মেঘলা প্রায় কাঁদতে কাঁদতে বলল, কথা বেশি বলেছিলাম মানে? তার জন্য তুই আমাকে আমাকে সবার সামনে কিস করবি? হ্যাঁ, যখন কেউ খুব বেশি অহংকার করে বা কাউকে বেশি অপমান করে তখন তাকে থামানোর জন্য কিছু একটা তো করতেই হয়। আমার মনে হলো এটাই সব থেকে ভালো উপায়। তোর স্পর্ধা কত বড় হয়েছে! তুই জানিস আমি কে? আমার বাবাকে? জানি তুমি মেঘলা, এমপির মেয়ে, অহংকারী। আর তুই কে? একটা পথের ফকির। মেঘলা চিৎকার করে বলল। নোমানের চোখে মুখে এক ধরনের রহস্যময় হাসি। কে আমি সেটা হয়তো তুমি এখনো পুরোপুরি জানো না, কিন্তু জানতে পারবে ধীরে ধীরে। তুই আমাকে হুমকি দিচ্ছিস? হুমকি নয়, এটা একটা প্রেডিকশন। তোমার প্রতি আমার ইন্টারেস্ট তৈরি হয়েছে মেঘলা। যারা খুব বেশি অহংকার করে তাদের একটু কাছে থেকে দেখতে ভালো লাগে। নোমানের কথা বলার ধরন সম্পূর্ণ পাল্টে গেছে। তার এই নতুন রূপ মেঘলাকে হতবাক করে দিয়েছে। সে এই সহজ সরল খ্যাত নোমানের সাথে পরিচিত ছিল না। এই নোমান আরও বেশি বিপজ্জনক, আরও বেশি রহস্যময়। আমার উপর কোনো ইন্টারেস্ট থাকতে পারে না। তুই একটা অসভ্য, অভদ্র। তুই জানিস তোর কি হতে চলেছে? কি হতে চলেছে? নোমান প্রশ্ন করল। তার মুখে সে রহস্যময় হাসি। তোর কলেজের কেরিয়ার শেষ, তোর জীবন শেষ। আমি বাবার কাছে যাব, বাবাকে সব বলবো। বাবা তোকে জেলে পাঠাবে। তোর মতো ছেলেকে এই সমাজে থাকার কোনো অধিকার নেই। নোমান শান্তভাবে বলল, তুমি তোমার বাবার কাছে যেতেই পারো, তাকে সব বলতে পারো, দেখি কি হয়। নোমানের এই আত্মবিশ্বাস মেঘলাকে আরও বেশি অবাক করল। এই ছেলেটা কি জানে না সে কার সাথে কথা বলছে? সে এমপির মেয়েকে অপমান করেছে, কিস করেছে, তবুও তার মুখে কোনো ভয় নেই। তুই তুই সত্যি একটা পাগল। হয়তো, কিন্তু তুমিও একটু কম নাও। তোমার অহংকার তোমাকে অন্ধ করে দিয়েছে। মেঘলা আর সেখানে দাঁড়ালো না। রাগে, অপমান এবং হতবুদ্ধি হয়ে সে কমন রুম থেকে বেরিয়ে গেল। তার বন্ধুরা তার পিছু নিল। নোমান সেখানেই দাঁড়িয়ে রইল। কমন রুমের সবাই তখনও তার দিকেই তাকিয়ে আছে। তাদের চোখে মুখে বিস্ময় আর চাপা উত্তেজনা। নোমান জানতো এই ঘটনা কলেজে আলোড়ন সৃষ্টি করবে। তার ছদ্মবেশের উপর কিছুটা আঁচড় পড়বে ঠিকই, কিন্তু এই পদক্ষেপ নেওয়াটা জরুরি ছিল। মেঘলার অহংকার ভাঙাটা যেমন জরুরি ছিল, তেমনি এই ঘটনা তার মিশনের জন্য হয়তো নতুন দুয়ার খুলে দেবে। মেঘলার বাবা এই ঘটনার পর কী করেন সেটা দেখা জরুরি। আর এই ঘটনা মেঘলার মনে তার সম্পর্কে যে ধারণা তৈরি করবে সেটাই তার পরবর্তী পদক্ষেপের ভিত্তি হবে। এ ঘটনার পর থেকে নোমান মেঘলার উপর এক ধরনের অত্যাচার শুরু করলো। এটা শারীরিক কোনো অত্যাচার ছিল না, বরং মানসিক এবং আবেগিক। নোমান এখন আর সেই সহজ সরল বোকা ছেলেটা নেই। সে মেঘলার সামনে এলেই তার চোখের দিকে সরাসরি তাকাতো। তার দৃষ্টিতে থাকতো এক ধরনের গভীরতা যা মেঘলাকে অস্বস্তিতে ফেলত। সে মেঘলার কাছাকাছি যেত এমনভাবে যেন সে ইচ্ছে করে তার ব্যক্তিগত পরিসরে প্রবেশ করেছে। কখনো কখনো মেঘলাকে দেখে রহস্যময় হাসি হাসত বা এমন কিছু বলতো যার দুটো অর্থ হতে পারত। পরদিন কলেজে মেঘলা নোমানের থেকে দূরে থাকার চেষ্টা করছিল, কিন্তু নোমান যেন ইচ্ছে করে তার কাছাকাছি আসছিল। ক্লাসের মাঝে বিরতিতে যখন মেঘলা তার বন্ধুদের সাথে কথা বলছিল, নোমান তাদের পাশ দিয়ে হেঁটে গেল। যাওয়ার সময় সে মেঘলার দিকে তাকিয়ে এক ধরনের হাসি হাসল, সেটা মেঘলার কাছে রহস্যময় মনে হলো। লাইব্রেরিতে মেঘলা একা বসে পড়ছিল। নোমান লাইব্রেরিতে প্রবেশ করে সরাসরি মেঘলার টেবিলের দিকে হেঁটে এলো।
মেঘলা তাকে দেখে চমকে উঠল। মেঘলা প্রশ্ন করল, তুই কেন কি করছিস? নোমান মেঘলার সামনে চেয়ারে বসল। তার চোখে মুখে সেই রহস্যময় ভাব। নোমান বলল, বই করছিলাম। বই খুঁজছিলি তো খোঁজ, আমার সামনে এসে বসলি কেন? তোমার সামনে বসতে ভালো লাগছে। ভালো লাগছে? তোর সাহস কত বেড়ে গেছে? সাহস বাড়েনি, শুধু তোমার প্রতি আমার ইন্টারেস্ট বেড়েছে। তোর কোনো ইন্টারেস্ট আমার উপর থাকতে পারে না? কেন পারে না? তুমি দেখতে সুন্দর, এমপির মেয়ে, অহংকারী, ইন্টারেস্টিং কম্বিনেশন। নোমানের কথা বলার ধরন মেঘলাকে অস্বস্তিতে ফেলছিল। এটা সেই খ্যাত নোমান নয়, এটা অন্য কেউ। তুই কি আমাকে উত্তক্ত করছিস? উত্তক্ত করছি? না, শুধু তোমার সাথে কথা বলতে চাইছি, তোমাকে জানতে চাইছি। আমার সাথে কথা বলার তোর কোনো দরকার নেই। দরকার আছে। তোমার সাথে কথা বলতে হয়তো অনেক অজানা জিনিস জানতে পারবো। নোমানের এই কথাগুলো মেঘলার কাছে রহস্যময় মনে হলো। অজানা জিনিস? কিসের অজানা জিনিস? এইভাবেই নোমান মেঘলার উপর এক ধরনের মানসিক খেলা শুরু করলো। সে তাকে ভয় দেখাচ্ছিল না, শারীরিকভাবে কোনো ক্ষতি করছিল না, কিন্তু তার উপস্থিতি, তার দৃষ্টি, তার রহস্যময় কথাগুলো মেঘলার মনে এক ধরনের অস্থিরতা তৈরি করছিল। মেঘলা বুঝতে পারছিল না নোমান আসলে কি চায়। তার আগের সহজ সরল ভাবটা সম্পূর্ণ চলে গেছে। এখন তার মধ্যে এক ধরনের শীতল আত্মবিশ্বাস আর রহস্যময়তা। এই নতুন নোমানকে মেঘলা ভয় পাচ্ছিল, আবার তার প্রতি এক ধরনের আকর্ষণ অনুভব করছিল। এই আকর্ষণটা ছিল অজানা কিছুর প্রতি আকর্ষণ, একটা রহস্য ভেদ করার ইচ্ছে। এই রোমান্টিক অত্যাচার মেঘলাকে মানসিকভাবে ক্লান্ত করছিল, কিন্তু একই সাথে তাকে নোমান সম্পর্কে আরও বেশি জানতে আগ্রহী করে তুলছিল। ঘটনার পর কলেজ ক্যাম্পাসে নোমান এবং মেঘলাকে নিয়ে চাপা গুঞ্জন থামছিল না। নোমান সবার সামনে মেঘলাকে কিস করেছে, এই ঘটনা কলেজের ইতিহাসে আলোড়ন সৃষ্টি করেছে। কিন্তু এই ঘটনার চেয়েও বেশি অবাক করার মতো ছিল নোমানের পরিবর্তন। সে সহজ সরল বোকাটে খ্যাত ছেলেটা রাতারাতি যেন অন্য মানুষ হয়ে গেছে। তার চোখে মুখে এখন আর সরলতা নেই, আছে এক ধরনের শীতল দৃষ্টি এবং আত্মবিশ্বাস। আর এই আত্মবিশ্বাস নিয়েই সে শুরু করেছে মেঘলার উপর এক ধরনের রোমান্টিক অত্যাচার। এই অত্যাচার শারীরিক ছিল না, ছিল মানসিক। নোমান এখন মেঘলার কাছাকাছি গেলেই তার চোখের দিকে সরাসরি তাকাতো। সেই দৃষ্টিতে থাকতো এক ধরনের গভীরতা যা মেঘলাকে অস্বস্তিতে ফেলত। তার হাঁটা চলায় এসেছে এক ধরনের দৃঢ়তা, কথা বলার ধরন পাল্টে গেছে। সে এখন মেঘলার সামনে এমনভাবে আসে বা তার এমন কাছাকাছি দাঁড়ায় যেন ইচ্ছে করে তার ব্যক্তিগত পরিসরে প্রবেশ করছে। তার কথাগুলো আর আগের মতন সরল নয়, তাতে থাকে এক ধরনের রহস্যময়তা বা দ্বৈত অর্থ যা মেঘলাকে আরও বেশি বিভ্রান্ত করে তোলে। সে ঘটনার পরের দিন সকালে মেঘলা কলেজে এসে নোমানকে দেখে আঁতকে উঠল। নোমান গেটের সামনেই দাঁড়িয়েছিল, কিন্তু আজকের দাঁড়ানোর ভঙ্গিটা আগের মতো জড়সড় নয়, বরং অত্যন্ত আত্মবিশ্বাসী। মেঘলা তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু নোমান নিজেই তার দিকে হেঁটে এলো। নোমান শান্ত গলায় প্রশ্ন করল, সকাল সকাল মুখ বার করে আসো কেন মেঘলা? তার গলায় সে আগের গ্রামের টানটা নেই। মেঘলা নোমানের দিকে তাকালো, তার চোখ মুখ রাগে লাল। আমার মুখ ভার থাকবে না তো কি থাকবে? তোর মতো একটা অসভ্য ছেলে আমাকে সবার সামনে। সেটা তো হয়ে গেছে। নোমান মেঘলার কথার মাঝখানে বলল, তার মুখে এক ধরনের হালকা হাসি। এখন আর ওটা নিয়ে ভেবে কী লাভ? লাভ নেই মানে? তুই আমার জীবন নষ্ট করে দিয়েছিস। জীবন নষ্ট করেছে? আমার তো মনে হয় তোমার জীবনে একটু উত্তেজনা এনে দিয়েছি। মেঘলা রাগে কাঁপতে কাঁপতে বলল, উত্তেজনা? এটা কোনো উত্তেজনা নয়, এটা হয়রানি। তুই আমাকে হয়রানি করেছিস। হয়রানি? আমার তো মনে হয় আমি শুধু তোমার প্রতি আমার আগ্রহ দেখাচ্ছি। তোর কোনো আগ্রহ আমার প্রতি থাকতে পারে না। নোমান এক পা এগিয়ে এলো, তার দৃষ্টি মেঘলার চোখের উপর স্থির। সেই দৃষ্টিতে এক ধরনের তীব্রতা ছিল যা মেঘলাকে অস্বস্তিতে ফেলল। কেন পারে না? তোমার মনে হয় আমি বুঝি মানুষ চিনি না? মেঘলা নোমানের কথার অর্থ বুঝতে পারল না। সে কি বলতে চাইছে? মানুষ চেনা? নোমান নিচু ও গম্ভীর গলায় বলল, আমি জানি তুমি কি ভাবছো। তুমি ভাবছো আমি একজন সাধারণ খ্যাত ছেলে, বোকা, সহজ সরল, কিন্তু তুমি ভুল ভাবছো মেঘলা। নোমানের কথাগুলো মেঘলার মনে ভয় জাগিয়ে তুলল।
সে সত্যি বুঝতে পারছিল না এই ছেলেটা কি, তার সহজ সরল মুখোশের আড়ালে কি লুকিয়ে আছে। মেঘলা ফিসফিস করে প্রশ্ন করল। নোমান মৃদু হাসল। কে তুই? আমি কে সেটা এখন জানা দরকার নেই তোমার। শুধু এটুকু জেনে রাখো, আমি তোমার চেয়ে অনেক বেশি কিছু জানি, তোমার সম্পর্কে, তোমার চারপাশের জগৎ সম্পর্কে। নোমানের কথাগুলো মেঘলার কাছে ধাঁধার মতো মনে হলো। সে কি বলতে চাইছে? তার চারপাশের জগৎ, তার বাবার প্রভাবের কথা বলছে। তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস? ভয় দেখাচ্ছে না, শুধু সত্যিটা বলছি। তোমার এই অহংকারী ক্ষমতা, এগুলো আড়ালে কী আছে সেটা আমি দেখতে পাচ্ছি। নোমানের কথা মেঘলার কাছে আরও বেশি রহস্যময় মনে হলো। সে কথা বলতে বলতে মেঘলার আরও কাছে চলে এলো। তাদের মাঝে দূরত্ব খুব সামান্য। নোমানের চোখের দিকে তাকানো মেঘলার জন্য কঠিন হয়ে উঠল। তার চোখের গভীরে এমন কিছু ছিল যা মেঘলাকে অস্বস্তি দিচ্ছিল। মেঘলা এক পা পিছিয়ে গেল। আমার কাছে আসবি না। কেন আসবো না? তোমার এত ভয় কেন? আমার কোনো ভয় নেই। নেই? তাহলে আমার চোখের দিকে তাকিয়ে বলো। মেঘলা নোমানের চোখের দিকে তাকাতে চেষ্টা করলো, কিন্তু পারল না। তার দৃষ্টি বারবার অন্যদিকে চলে যাচ্ছিল। নোমান সেটা লক্ষ্য করলো এবং মৃদু হাসল। দেখছো, তুমি ভয় পাচ্ছ। তুমি বুঝতে পারছো না আমি কি বলতে চাইছি, আর সেটাই তোমাকে ভয় পাইয়ে দিচ্ছে। নোমানের এ ধরনের কথা এবং তার উপস্থিতি মেঘলার জন্য অসহ্য হয়ে উঠল। সে আর সেখানে দাঁড়াতে পারল না। তোকে আমি দেখে নিব। এটুকু বলে মেঘলা দ্রুত সেখান থেকে চলে গেল। নোমান তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। তার মুখে এক ধরনের গভীর ভাব। এ ঘটনার পর থেকে নোমান যেন মেঘলার পিছু লাগলো। ক্লাসে, ক্যান্টিনে, কমন রুমে, যেখানেই মেঘলা যেত, কিছুক্ষণ পরেই নোমানকে তার আশেপাশে দেখা যেত। নোমান সরাসরি কিছু করতো না, কিন্তু তার উপস্থিতি মেঘলার জন্য যথেষ্ট বিরক্তির কারণ ছিল। সে মেঘলার দিকে তাকিয়ে থাকতো, কখনো হালকা হাসতো। তার এই নীরব উপস্থিতি মেঘলাকে মানসিকভাবে জ্বালাতন করছিল। একদিন ক্যান্টিনে মেঘলা তার বন্ধুদের সাথে বসে খাচ্ছিল। নোমান ক্যান্টিনে প্রবেশ করলো এবং মেঘলার টেবিলের কাছাকাছি একটা খালি টেবিলে গিয়ে বসলো। সে কোনো কথা বলল না, শুধু মাঝে মাঝে মেঘলার দিকে তাকাচ্ছিল। তার দৃষ্টিতে ছিল এক ধরনের গভীরতা যা মেঘলাকে অস্বস্তিতে ফেলছিল। মেঘলা বিরক্ত হয়ে বন্ধুদের বলল, তোরা দেখেছিস এই ছেলেটা আমার পিছু ছাড়ছে না। রিয়া বলল, হ্যাঁ রে মেঘলা, ব্যাপারটা একটু অন্যরকম লাগছে, আগে তো এমন ছিল না। শিলা বলল, ও এখন কেমন বদলে গেছে, ওর দিকে তাকালে কেমন ভয় ভয় করে। মেঘলা নোমানের দিকে তাকালো। নোমান তখন তার দিকে তাকিয়েছিল। তাদের চোখাচোখি হতেই নোমান এক ধরনের রহস্যময় হাসি হাসল। মেঘলা দ্রুত চোখ ফিরিয়ে নিল। মেঘলা বলল, আমার আর সহ্য হচ্ছে না, এই ছেলেটা আমাকে মানসিকভাবে হয়রানি করছে। রিয়া বলল, কিন্তু ও তো সরাসরি কিছু বলছে না। সরাসরি বলছে না, কিন্তু ওর উপস্থিতি যথেষ্ট। ও যেন আমার আশেপাশে ঘুরঘুর করছে আর আমাকে জ্বালাচ্ছে। মেঘলার অসহ্যতা বাড়ছিল। সে বুঝতে পারছিল না কিভাবে এই পরিস্থিতি থেকে মুক্তি পাবে। নোমানের এই নীরব রহস্যময় উপস্থিতি তাকে প্রতিনিয়ত অস্বস্তিতে ফেলছিল। সে কিস করার ঘটনার পর নোমানের উপর তার রাগ ছিল, কিন্তু এখন সেই রাগটা ভয় এবং বিভ্রান্তিতে পরিবর্তিত হচ্ছে। 2-3 দিন ধরে এই অবস্থা চলার পর মেঘলা চরমভাবে ভেঙে পড়ল। রাতে সে তার বাবার স্টাডি রুমে গেল। তার বাবা এমপি সাহেব তখন কাগজপত্র দেখছিলেন। মেঘলাকে দেখে তিনি খুশি হলেন। এমপি সাহেব স্নেহপূর্ণ গলায় বললেন, আরে মেঘলা, কি ব্যাপার এই রাতে বাবার কাছে? মেঘলা বাবার কাছে গিয়ে দাঁড়ালো। তার মুখটা ফ্যাকাশে, চোখে মুখে স্পষ্ট কষ্টের ছাপ। মেঘলা আস্তে করে ডাকলো, তার গলা কাঁপছিল। বাবা। কি হয়েছে মা, তো কেমন দেখাচ্ছে কেন? এমপি সাহেব চিন্তিত হয়ে প্রশ্ন করলেন। মেঘলা নিজেকে ধরে রাখতে পারল না। সে বাবার কাছে সব খুলে বলতে শুরু করলো। সেই দিনের কমন রুমের ঘটনা, নোমানের তাকে কিস করা, তারপর থেকে নোমানের বদলে যাওয়া আচরণ, তার নীরব পিছু নেওয়া, রহস্যময় দৃষ্টি, অস্বস্তিকর উপস্থিতি, সব কিছু সে বিস্তারিতভাবে বাবাকে বলল। মেঘলা প্রায় ফুপিয়ে উঠল। বাবা, ওই ছেলেটা আমাকে হয়রানি করছে, ও আমাকে মানসিকভাবে জ্বালাতন করছে। আমি কলেজে যেতে পারছি না, ওর মুখ দেখতেও আমার ঘৃণা লাগছে। এমপি সাহেব মেয়ের কথা মনোযোগ দিয়ে শুনলেন। প্রথমে তিনি বিরক্ত হয়েছিলেন, কিন্তু যখন মেঘলা নোমানের কিস করার ঘটনা এবং তার পরের আচরণ বিস্তারিতভাবে বলল, তখন তার মুখ কঠিন হয়ে গেল। তার চোখে মুখে রাগের চিহ্ন ফুটে উঠল। তার মেয়ের সাথে এমন ব্যবহার, তার মতো প্রভাবশালী ব্যক্তির মেয়ের সাথে
এমপি সাহেব শান্ত কিন্তু দৃঢ় গলায় প্রশ্ন করলেন। কোন ছেলে এটা? তার কণ্ঠে তখন এমপির ক্ষমতাধর সত্তাটা জেগে উঠেছে। ওর নাম নোমান, নতুন ভর্তি হয়েছে, গ্রামের ছেলে, একেবারে খ্যাত। খ্যাত? গ্রামের ছেলে? সাহস কত বড় হয়েছে তার! আমার মেয়েকে হয়রানি করার সাহস! বাবা, তুমি ওকে উচিত শিক্ষা দাও, ওকে কলেজ থেকে বের করে দাও, ওকে জেলে পাঠাও। ওর মতো ছেলেকে যেন আর কোনোদিন আমার সামনে না দেখতে পাই। এমপি সাহেব চেয়ার ছেড়ে উঠলেন। তার চোখে মুখে তখন চরম ক্রোধ। একজন বাবা হিসেবে তার মেয়ের কষ্ট দেখে যেমন তিনি রেগে গিয়েছিলেন, তেমনি একজন ক্ষমতাধর ব্যক্তি হিসেবে তার মেয়ের প্রতি এই ধরনের স্পর্ধা মেনে নিতে পারছিলেন না। এমপি সাহেব মেঘলার মাথায় হাত রেখে বললেন, চিন্তা করিস না মা, কাল সকালে আমি এর ব্যবস্থা করব। তোর সাথে যা করেছে তার ফল ওকে পেতেই হবে। তোর বাবা থাকতে তোর গায়ে আঁচড় কাটার সাহস কারো হবে না। এমপি সাহেব তৎক্ষণাৎ তার একজন বিশ্বস্ত সহকারীকে ফোন করলেন। ফোনটা লাউডস্পিকারে ছিল, মেঘলা শুনতে পাচ্ছিল। এমপি সাহেব বললেন, শোনো, আমাদের কলেজে একটা ছেলে ভর্তি হয়েছে, নাম নোমান। গ্রামের ছেলে। ও আমার মেয়েকে হয়রানি করেছে। ওর সাহস এত বড় হয়েছে যে আমার মেয়েকে কিস পর্যন্ত করেছে। ফোনের অন্য প্রান্তে সহকারী সম্ভবত রিপোর্ট নিচ্ছিল। এমপি সাহেব নির্দেশ দিলেন, হ্যাঁ, এখনই ব্যবস্থা নাও। কাল সকালে ওই ছেলেকে কলেজ থেকে গ্রেপ্তার করবে, সোজা থানায় নিয়ে যাবে। আর হ্যাঁ, এমন ব্যবস্থা করবে যাতে ও কোনোদিন আর মুখ তোলার সাহস না পায়। দরকার হলে 2-4 খা লাগাবে। সহকারী সম্মতি জানালো। এমপি সাহেব ফোন রাখলেন। তার মুখে তখন এক ধরনের কঠোরতা। এমপি সাহেব মেঘলার দিকে তাকিয়ে বললেন, এবার শান্তি পেলি। কাল সকালে ওই ছেলে তোর সামনে থেকে চিরতরে দূর হয়ে যাবে। মেঘলা বাবার কথায় কিছুটা শান্তি পেল। তার মনে হলো এবার ছেলেটা তার কর্মের ফল পাবে। সে জানে তার বাবার ক্ষমতা কতখানি। তার বাবা যা বলেন তাই হয়। নোমানের মতন একটা সামান্য খ্যাত ছেলে তার বাবার ক্ষমতার কাছে কিছুই নয়। মেঘলা হয়তো ভাবছিল নোমানকে উচিত শিক্ষা দেওয়া হবে, তাকে অপমান করা হবে, হয়তো মারধরও করা হবে। কিন্তু সে কল্পনাও করতে পারল না যে পরের দিন কি হতে চলেছে এবং তার বাবার সাথে নোমানের সম্পর্কটা ঠিক কী রকম। নোমানের আসল পরিচয় তখনও তার অজানা ছিল। এই অভিযোগ নোমানকে এক নতুন পরিস্থিতিতে ফেলবে, কিন্তু সেটা তার মিশনের জন্য কতটা উপকারী হবে সেটাই দেখার বিষয়। পরদিন সকালে কলেজে স্বাভাবিক পরিবেশই ছিল, কিন্তু নোমান জানত কিছু একটা ঘটতে চলেছে। তার ছদ্মবেশের কারণে সে সাধারণ ছাত্রের মতন আচরণ করছিল, কিন্তু তার ভেতরের সতর্কতা পুরো দমে সক্রিয় ছিল। সে ক্লাসে বসেছিল, তখন হঠাৎ দুজন পুলিশ অফিসার ক্লাসরুমে প্রবেশ করলেন। তাদের সাথে কলেজের একজন শিক্ষকও ছিলেন, যিনি কিছুটা ইতস্তত করছিলেন। পুলিশ অফিসার দুজন ক্লাসের সামনে এসে দাঁড়ালেন। একজন অফিসার চারদিকে তাকালেন। শিক্ষক তাকে নোমানকে দেখিয়ে দিলেন। অফিসার নোমানের দিকে আঙুল তুলে বললেন, এই ছেলেটা নোমান? হ্যাঁ স্যার, ওই। নোমান শান্তভাবে নিজের সিটে বসেছিল। তার মুখে কোনো ভয় বা উদ্বেগের চিহ্ন ছিল না, যেন সে জানতো এটাই হতে চলেছে। অফিসাররা নোমানের দিকে এগিয়ে গেলেন। ছাত্রছাত্রীরা ফিসফিস করতে শুরু করলো। মেঘলাও ক্লাসে উপস্থিত ছিল। সে দেখল পুলিশ নোমানকে ধরতে এসেছে। তার মুখে এক ধরনের মিশ্র অনুভূতি, প্রতিশোধের আনন্দ এবং কিছুটা ভয় মেশানো। অফিসার প্রশ্ন করলেন, তুমি নোমান? নোমান মাথা তুলে অফিসারের দিকে তাকালো। তার মুখে সেই সহজ সরল ভাবটা তখনও আছে। হ্যাঁ স্যার, আমিই নোমান। আমাদের সাথে থানায় যেতে হবে, তোমার নামে অভিযোগ আছে। নোমান কিছু প্রশ্ন করল না, শান্তভাবে উঠে দাঁড়ালো, কাঁধে ব্যাগটা নিল। ঠিক আছে স্যার, চলুন। তার গলায় গ্রামের সেই টানটা আবার ফিরে এসেছে যেন। অফিসাররা নোমানকে নিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে গেলেন। ছাত্রছাত্রীরা অবাক হয়ে তাকিয়ে রইল। মেঘলা নোমানের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। তার মনে হলো তার প্রথম জয় হয়েছে। ছেলেটা এবার শাস্তি পাবে। কলেজ থেকে নোমানকে সরাসরি থানায় নিয়ে যাওয়া হলো। থানার ভেতরে পরিবেশটা থমথমে। নোমানকে নিয়ে একটা ছোট কামরার ভেতরে বসানো হলো, যেটা লকআপের কাছাকাছি। দুজন কনস্টেবল তার উপর নজর রাখছিল। নোমান চুপচাপ বসে রইল। তার মুখে কোনো চিন্তার ছাপ নেই। সে জানতো এই গ্রেফতার তার প্ল্যানের অংশ ছিল না, কিন্তু এটা ঘটতেই পারত। এখন দেখতে হবে মেঘলার বাবা কিভাবে রিয়াক্ট করেন, তার বাবা তাকে চিনতে পারেন কিনা। কিছুক্ষণ পর থানার পরিবেশ হঠাৎ করে পাল্টে গেল। বাইরের গেটে গাড়ির শব্দ শোনা গেল।
থানার ভেতরে একটা তৎপরতা শুরু হলো। অফিসার ইনচার্জ নিজে উঠে দাঁড়ালেন। একজন কনস্টেবল ছুটে এসে বলল, স্যার, এমপি সাহেব আসছেন। অফিসার ইনচার্জের মুখটা গম্ভীর হলো। এমপির আসার কারণ তিনি জানতেন, তার মেয়ে হয়রানির শিকার হয়েছে আর আসামি থানার ভেতরেই আছে। এমপি সাহেব দ্রুত পায়ে থানার ভেতর প্রবেশ করলেন। তার মুখটা রাগে লাল হয়ে গেছে, চোখে মুখে চরম ক্ষোভ। তার পাশে তার সহকারী। অফিসার ইনচার্জ স্যালুট করে সামনে এলেন। স্যার আসুন। এমপি সাহেব কোনো কথা না বলে সরাসরি প্রশ্ন করলেন, কোথায় সেই ছেলে? আমার মেয়েকে যে হয়রানি করেছে, কোথায় তাকে রেখেছেন? স্যার এই দিকে। অফিসার ইনচার্জ নোমানকে রাখা কামরাটার দিকে ইশারা করলেন। ওকে এখানেই রাখা হয়েছে। এমপি সাহেব দ্রুত পায়ে কামরাটার সামনে এগিয়ে গেলেন। তার চোখে মুখে প্রতিহিংসার আগুন জ্বলছে। তিনি ভেতরের ছেলেটাকে দেখতে চাইলেন। আসামির আসনে বসে থাকা সে খ্যাত ছেলেটাকে তিনি উচিত শিক্ষা দেবেন। কামরাটির সামনে এসে এমপি সাহেব ভেতরের দিকে তাকালেন। আবছা আলোয় তিনি ভেতরের মানুষটাকে দেখলেন। মুহূর্তে এমপি সাহেবের মুখটা সম্পূর্ণ সাদা হয়ে গেল। তার চোখে মুখে যে রাগ ছিল সেটা এক নিমিষে উধাও হয়ে গেল। তার চোয়াল ঝুলে পড়ল। তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। আসামির আসনে বসা ছেলেটা নোমান বটে, কিন্তু এ তো তিনি যাকে ভাবছিলেন সে নয়। এমপি সাহেবের গলার স্বর সম্পূর্ণ পাল্টে গেল। তার আগের রাগ, দম্ভ সব উধাও হয়ে গেছে। তার মুখে এখন কেবল চরম বিস্ময় আর গভীর শ্রদ্ধা। এমপি সাহেবের মুখ দিয়ে শুধু এই একটা শব্দ বেরিয়ে এলো, স্যার। তার গলার আওয়াজ ফিসফিসের মতো। অফিসার ইনচার্জ এবং কনস্টেবলরা এমপি সাহেবের এই প্রতিক্রিয়া দেখে অবাক হয়ে গেল। এমপি সাহেব কেন একজন সাধারণ আসামিকে স্যার বলছেন? নোমান ভেতরের কামরায় বসেছিল। এমপি সাহেবের গলার স্বর শুনে সে মুখ তুলল এবং তার দিকে তাকালো। তার চোখে মুখে সেই সহজ সরল ভাবটা এখনও আছে, কিন্তু তার চোখের গভীরে এক ধরনের চাপা কৌতুক ঘিরে গেল। সে বুঝতে পারল এমপি সাহেব তাকে চিনতে পেরেছেন। এমপি সাহেব দ্রুত কামরার দরজার কাছে গেলেন। তার হাত কাঁপছে। তিনি অফিসার ইনচার্জের দিকে তাকালেন। এমপি সাহেব প্রায় কেঁপে কেঁপে বললেন, আপনি আপনার কি করছেন? আপনারা কাকে গ্রেপ্তার করছেন জানেন? অফিসার ইনচার্জ হতভম্ব। স্যার মানে মেঘলা ম্যাডামের অভিযোগের ভিত্তিতে। এমপি সাহেব এবার যেন আকাশ থেকে পড়লেন। অভিযোগ? আপনার একটা অভিযোগের ভিত্তিতে ওকে গ্রেপ্তার করেছেন? আপনার কি পাগল হয়ে গেছেন? এমপি সাহেবের কথা শুনে থানার সবাই আরও বেশি বিভ্রান্ত হয়ে গেল। ইনি কিছুক্ষণ আগে এই ছেলেটিকে চরম শাস্তি দিতে এসেছিলেন, আর এখন তার পক্ষ নিচ্ছেন। এমপি সাহেব নোমানের দিকে তাকালেন। তার মুখে বিনয়। এমপি সাহেব বললেন, স্যার, আমি জানতাম না আপনি এখানে। মেঘলা না বুঝে কিছু একটা অভিযোগ করেছে। আমি ভেবেছিলাম অন্য কেউ। নোমান এমপি সাহেবের দিকে তাকালো। তার মুখে সেই সহজ সরল হাসিটা ফিরে এসেছে। নোমান শান্তভাবে বলল, ঠিক আছে, সমস্যা নেই। নোমানের সমস্যা নেই বলাটা এমপি সাহেবের কাছে আরও বেশি বিনীত মনে হলো। তিনি জানেন এই মানুষটা কতটা ক্ষমতা রাখে। সামান্য একটা অভিযোগের ভিত্তিতে একে গ্রেফতার করা মানে বিশাল বড় ভুল করা। এমপি সাহেব দ্রুত অফিসার ইনচার্জের দিকে ফিরলেন। ওকে এখনই ছেড়ে দিক, এক্ষুনি। ঠিক তখনই থানার ভেতরে ফোন বেজে উঠল। জরুরি ফোন। অফিসার ইনচার্জ দ্রুত ফোন রিসিভ করলেন। ফোনের অপর প্রান্তে উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তা কথা বলছিলেন। হ্যাঁ স্যার, জি স্যার, ওকে 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 এক্ষুনি ব্যবস্থা করছি স্যার, কোনো চিন্তা করবেন না। অফিসার ইনচার্জের মুখটা ক্রমশ ফ্যাকাশে হয়ে গেল। তার চোখে মুখে চরম ভয় ফুটে উঠল। ফোনের অপর প্রান্ত থেকে যে নির্দেশ এসেছে সেটা অত্যন্ত কড়া। ফোন রেখে অফিসার ইনচার্জ ঘামাতে শুরু করলেন। তিনি নোমানের দিকে তাকালেন। তার চোখে মুখে এখন কেবল ভয় আর চরম শ্রদ্ধা। তিনি বুঝতে পারলেন এই খ্যাত ছেলেটা আসলে কে। তার আটকের খবর মুহূর্তেই উপর মহলে পৌঁছে গেছে। অফিসার ইনচার্জ দ্রুত কামরাটার লক খোলার নির্দেশ দিলেন। অফিসার ইনচার্জ নোমানের সামনে এসে প্রায় কাঁপতে কাঁপতে বললেন, স্যার আমি দুঃখিত স্যার, আমরা বুঝতে পারিনি। নোমান কামরা থেকে বেরিয়ে এলো। তার মুখে সেই সহজ সরল হাসিটা আবার ফিরে এসেছে, যেন কিছুই ঘটেনি। এমপি সাহেব দ্রুত নোমানের সামনে এসে দাঁড়ালেন। তার চোখে মুখে চরম বিনয়। এমপি সাহেব বললেন, স্যার ভেতরে আসুন, বসুন, চা খাবেন? নোমান এমপি সাহেবের দিকে তাকালো। তার চোখে মুখে সেই সরলতা। না, তার আমার একটু কাজ আছে।
এমপি সাহেব আরও বেশি বিচলিত হলেন। কাজ কোথায় যাবেন স্যার? আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি, আপনাকে পৌঁছে দেবে। না না, তার দরকার নেই, আমি চলে যেতে পারবো। এমপি সাহেব নোমানের দিকে তাকিয়ে রইলেন। তিনি জানেন এই মানুষটাকে জোর করা যাবে না, কিন্তু তার মনে এক ধরনের অপরাধ বোধ কাজ করছে। তার মেয়ের সামান্য একটা অভিযোগের কারণে আজ এই মানুষটাকে থানায় আসতে হয়েছে। এমপি সাহেব মিনমিন করে বললেন, স্যার, মেঘলা আসলে বোঝেনি, ও তো জানেন না আপনি কে। ও ছোট মানুষ, না বুঝে ভুল করে ফেলেছে। প্লিজ ওকে ক্ষমা করে দিন, তার হয়ে আমি মাপ চাচ্ছি। প্লিজ ওর কিছু ক্ষতি করবেন না। নোমান এমপি সাহেবের দিকে তাকিয়ে হালকা হাসল। সেই হাসিটার মধ্যে এক ধরনের গম্ভীরতা ছিল, যেটা শুধু এমপি সাহেবই বুঝতে পারলেন। ঠিক আছে, আমি যাই। নোমান ধীরে ধীরে থানার গেটের দিকে হেঁটে গেল। এমপি সাহেব এবং থানার অফিসার ইনচার্জ তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলেন। তার চোখে মুখে একই ভাব, বিস্ময়, শ্রদ্ধা এবং কিছুটা ভয়। নোমান গেটের বাইরে বেরিয়ে এলো। তার কাঁধে সেই কাপড়ের ব্যাগ, পরনে সেই পুরনো পোশাক। তাকে দেখলে মনে হবে কিছুই হয়নি, সে আবার সেই সহজ সরল খ্যাত ছেলে। কিন্তু থানার ভেতরে ঘটে যাওয়া ঘটনা তার ছদ্মবেশের উপর একটা নতুন মাত্রা যোগ করেছে। মেঘলার বাবা তাকে চিনে ফেলেছেন। এখন মেঘলার কাছে কী রিয়াকশন হবে? তার আসল পরিচয়ের এই আংশিক উন্মোচন তার মিশনে কী প্রভাব ফেলবে? নোমান ধীরে ধীরে কলেজের দিকে হাঁটা শুরু করলো। তার মনে তখন নতুন চিন্তার জাল বুনছে। থানা থেকে মুক্তি পাওয়ার পরদিন সকালে নোমান আবার কলেজে এলো। তার পরনে সে আগের মতোই সাদামাটা পোশাক, কাঁধে কাপড়ের ব্যাগ। তার হাঁটাচলায় সেই সহজ সরল ভাবটা ফিরে এসেছে যেন। তাকে দেখে বোঝার উপায় নেই যে গতকাল তাকে পুলিশ গ্রেফতার করেছিল এবং এক ঘটনার পর সে ছাড়া পেয়েছে। নোমান স্বাভাবিকভাবে কলেজের গেট দিয়ে প্রবেশ করলো। কলেজ ক্যাম্পাসে ঢুকেই নোমান বুঝতে পারল তার অনুপস্থিতি এবং থানা থেকে ফিরে আসাটা সবার নজর কেড়েছে। ছাত্রছাত্রীরা তার দিকে তাকাচ্ছে, ফিসফিস করছে। গতকালের গ্রেফতারের খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়েছে। সবাই হয়তো ভেবেছিল নোমানের কলেজের জীবন শেষ, কিন্তু তাকে আবার স্বাভাবিকভাবে ফিরে আসতে দেখে সবাই অবাক। এই অবাক দৃষ্টিগুলো নোমানের ছদ্মবেশের জন্য সহায়ক ছিল। কেউ সন্দেহ করবে না যে এই ছেলেটা কত বড় রহস্য লুকিয়ে রেখেছে। নোমান ক্লাসরুমে গেল। ক্লাসের ভেতরেও সে একই অবস্থা। ছাত্রছাত্রীরা তার দিকে তাকাচ্ছে, কথা বলা বন্ধ করে দিচ্ছে। নোমান চুপচাপ তার নিজের সিটে গিয়ে বসল, যেন কিছুই ঘটেনি। কিছুক্ষণ পর মেঘলা ক্লাসে প্রবেশ করলো। তার মুখে তখনও সেই প্রতিশোধের ছায়া। সে ভেবেছিল নোমানকে হয়তো আর কোনো দিন কলেজে দেখতে হবে না। তার বাবা ঠিকই ছেলেটাকে উচিত শিক্ষা দিয়েছেন, কিন্তু ক্লাসের ভেতরে নোমানকে তার সিটে স্বাভাবিকভাবে বসে থাকতে দেখে মেঘলা যেন নিজের চোখে বিশ্বাস করতে পারল না। মেঘলা সেখানেই দাঁড়িয়ে গেল। তার চোখ দুটো বড় বড় হয়ে গেছে। নোমান অক্ষত অবস্থায় বসে আছে। এটা কিভাবে সম্ভব? আমার বাবা একজন প্রভাবশালী এমপি, যাকে গ্রেপ্তার করিয়েছিলেন। সে কিভাবে এত সহজে ফিরে এলো? তার উপর কোনো শাস্তির ছাপ নেই। হাউ ইজ দিস পসিবল? মেঘলার হতবিহ্বল ভাব দেখে নোমান তার দিকে তাকালো এবং হালকা হাসলো। সে হাসিতে কোনো ব্যঙ্গ ছিল না, ছিল কেবল এক ধরনের শান্ত ভাব। কিন্তু মেঘলার কাছে সে হাসিটা রহস্যময় মনে হলো। মেঘলা ধীরে ধীরে তার সিটের দিকে এগিয়ে গেল। তার মনে তখন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সে নোমানের পাশ দিয়ে যাওয়ার সময় নোমানের দিকে তাকালো। নোমান তখনও তার দিকেই তাকিয়েছিল। ক্লাস শুরু হওয়ার পর মেঘলা মন দিতে পারল না। তার সমস্ত চিন্তা নোমানকে ঘিরে। কে এই ছেলে? আমার বাবা কেন তাকে গ্রেফতার করিয়ে আটকে রাখতে পারলো না? থানার মতো জায়গা থেকে সে কিভাবে বেরিয়ে এলো? তার উপর তার বাবার মতন একজন প্রভাবশালী ব্যক্তি কেন কোনো ব্যবস্থা নিলেন না? ক্লাস শেষ হওয়ার পর মেঘলা দ্রুত নোমানের কাছে গেল। তার চোখে মুখে তখনও বিস্ময়, কৌতূহল এবং কিছুটা ভয় মেশানো। মেঘলা ফিসফিস করে প্রশ্ন করলো, যাতে অন্য কেউ শুনতে না পায়। তুই তুই কিভাবে ফিরে এলি? নোমান তার দিকে তাকালো। তার মুখে সেই সহজ সরল ভাবটা আবার ফিরে এসেছে। ফিরে এসেছি? কোথা থেকে ফিরে এসেছি? থানা থেকে। মেঘলা প্রায় চিৎকার করে উঠতে যাচ্ছিল, কিন্তু নিজেকে সামলে নিল। গতকাল আমার বাবা তোকে গ্রেপ্তার করিয়েছিলেন, তুই থানায় ছিলি, কিভাবে বেরিয়ে এলি তুই? ও, ওই কথা বলছো? গিয়েছিলাম একটু, তারপর চলে এসেছি। চলে এসেছিস মানে? থানা থেকে এভাবে চলে আসা যায় নাকি? কেন যায় না? যদি কেউ যেতে চায় তাহলে যেতে পারে। নোমানের কথাগুলো মেঘলার কাছে আরো বেশি রহস্যময় মনে হলো। সে বুঝতে পারছিল না নোমান কি বলতে চাইছে।
আমার বাবা তোকে ছাড়িয়েছেন? নোমান কিছুক্ষণ মেঘলার দিকে তাকিয়ে রইল। তার চোখে মুখে এক ধরনের গভীর ভাব। তোমার বাবা আমাকে সাহায্য করেছেন? হ্যাঁ, তিনি খুব ভালো মানুষ। মেঘলা আরও বেশি বিভ্রান্ত হয়ে গেল। তার বাবা নোমানকে সাহায্য করেছেন? কেন সাহায্য করবেন? তার মেয়েকে যে হয়রানি করেছে। বাবা কেন তোকে সাহায্য করবেন? আমি বাবাকে সব বলেছিলাম। তুই আমাকে হয়রানি করেছিস, কিস করেছিস। বাবা তো রেগে গিয়েছিলেন। নোমান হালকা হাসল। হ্যাঁ, রেগে গিয়েছিলেন হয়তো, কিন্তু তারপর তিনি হয়তো বুঝতে পেরেছেন যে ব্যাপারটা অন্যরকম। অন্যরকম মানে কি অন্যরকম? নোমান সরাসরি উত্তর দিল না। তার চোখে মুখে এক ধরনের রহস্যময় ভাব। কিছু জিনিস সবসময় বাইরে থেকে যা দেখা যায় তার থেকে অন্যরকম হয়। মেঘলা মানুষকে সবসময় তার বাইরের রূপ দিয়ে বিচার করতে নেই। নোমানের কথাগুলো মেঘলার কাছে ধাঁধার মতো মনে হলো। সে কি নিজেকে নিয়ে বলছে? তার এই সহজ সরল রূপের আড়ালে অন্য কিছু আছে? মেঘলা হঠাৎ করে প্রশ্ন করলো। তার গলায় এক ধরনের ডিসপারেশন। তুই কে? তুই আসলে কে বলতো? নোমান মেঘলার চোখের দিকে সরাসরি তাকালো। তার চোখে মুখে সে একই রহস্যময় হাসি। তার গলার স্বর গম্ভীর। আমি নোমান, তোমার ক্লাসের বন্ধু। না, তুই শুধু ক্লাসের বন্ধু নস, তুই অন্য কেউ। তোর মধ্যে এমন কিছু আছে যা আমি বুঝতে পারছি না। নোমান মেঘলার কথা শুনল। তার মুখে সেই রহস্যময় হাসিটা লেগে আছে। হয়তো আছে, হয়তো নেই, সে তুমি কিভাবে দেখছো তার উপর নির্ভর করে। মেঘলা নোমানের দিকে তাকিয়ে রইল। তার মনে তখন তীব্র কৌতূহল। এই ছেলেটা তাকে ভাবাচ্ছে, তাকে জানতে ইচ্ছে করছে। আমার বাবা তোকে কেন সম্মান করলেন? আমি বাবাকে ফোন করে জানতে চেয়েছিলাম। বাবা কিচ্ছু বলতে চায়নি, শুধু বললেন যে কিছু লোক আছে যাদের নিয়ে কথা বলা যায় না। নোমানের চোখে মুখে এক ধরনের স্বীকৃতি ফুটে উঠল। সে বুঝতে পারল এমপি সাহেব তার পরিচয় পুরোপুরি প্রকাশ করেননি, কিন্তু নোমানের গুরুত্ব সম্পর্কে মেয়েকে কিছু ইঙ্গিত দিয়েছেন। তোমার বাবা ঠিকই বলছেন, কিছু লোক আছে যাদের নিয়ে সবসময় কথা বলা যায় না, তাদের কিছু নিজস্ব ব্যাপার থাকে। তোর কি এমন নিজস্ব ব্যাপার আছে? সব মানুষেরই কিছু নিজস্ব ব্যাপার থাকে মেঘলা। কারোটা একটু বেশি গোপনীয় হয়, কারোটা একটু কম। নোমানের প্রতিটি কথা মেঘলার মনে রহস্যের জাল বুনছিল। সে বুঝতে পারছিল এই ছেলেটা তাকে কিছু বলতে চাইছে না, কিন্তু তার কথাগুলোর মধ্যে অনেক ইঙ্গিত লুকিয়ে আছে। তার এই রহস্যময়তা মেঘলাকে আকর্ষণ করছিল। তুই আমাকে কিস করেছিলি কেন? মেঘলা হঠাৎ করে সে প্রশ্নটা আবার করল। তার গলায় সে রাগের সুরটা আর নেই, এখন আছে কেবল জিজ্ঞাসু ভাব। নোমান মেঘলার দিকে তাকালো। তার চোখে মুখে সে রহস্যময় হাসিটা ফিরে এসেছে। কেন করছিলাম সেটা জানতে ইচ্ছে করছে? হ্যাঁ, করেছে। হয়তো তোমার অহংকার ভাঙার জন্য, অথবা হয়তো তোমার অ্যাটেনশন পাওয়ার জন্য, অথবা হয়তো দুটোই। নোমানের উত্তরে মেঘলা আরও বেশি বিভ্রান্ত হলো। সে বুঝতে পারছিল না নোমান সত্যি বলছে নাকি তাকে নিয়ে খেলা করছে। তুই কি আমার সাথে খেলা করছিস? জীবনটা একটা খেলা মেঘলা। আমরা সবাই খেলোয়াড়, কেউ জেনে খেলে, কেউ না জেনে খেলে। নোমানের কথাগুলো মেঘলার কাছে দার্শনিক মনে হলো। এই কথাগুলো সে সহজ সরল খ্যাত ছেলেটার মুখ থেকে আসছে, এটা সে বিশ্বাস করতে পারছিল না। এই ঘটনার পর মেঘলার মনে নোমান সম্পর্কে ধারণা সম্পূর্ণ পাল্টে গেল। সেই অপমান, সেই রাগ সব কিছুর উপরে চলে এলো এক ধরনের গভীর কৌতূহল আর রহস্য ভেদ করার ইচ্ছে। সে বুঝতে পারছিল নোমান সাধারণ কেউ নয়, তার পেছনে কোনো রহস্য আছে, কোনো ক্ষমতা আছে যা তার বাবার মতন প্রভাবশালী ব্যক্তিকেও প্রভাবিত করতে পারে। মেঘলা তার বন্ধুদের সাথেও এই বিষয়ে কথা বলল। তারাও নোমানের ফিরে আসাতে অবাক হয়েছিল। রিয়া প্রশ্ন করল, মেঘলা, এটা কিভাবে সম্ভব? তোর বাবা যাকে গ্রেফতার করিয়েছিলেন সে কিভাবে এত সহজে ফিরে এলো? আমি নিজেও বুঝতে পারছি না। বাবাকে জিজ্ঞাসা করেছিলাম, বাবা কিচ্ছু বলছেন না, শুধু বললেন ওই ছেলের ব্যাপারে বেশি মাথা না ঘামাতে। ওর দিকে তাকালে কেমন জানি লাগে রে, আগের মতো নেই আর, কেমন গম্ভীর আর রহস্যময় হয়ে গেছে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। ও যেন ইচ্ছে করে আমার সাথে খেলছে। বন্ধুরা নোমান সম্পর্কে যা যা বলছিল তা মেঘলার নিজের অনুভূতির সাথে মিলে যাচ্ছিল। তার মনে হচ্ছিল নোমান আসলে একজন অভিনেতা যে খুব সুন্দরভাবে সহজ সরল ছেলের অভিনয় করছিল। কিন্তু কেন? তার আসল পরিচয় কি? এই প্রশ্নগুলো মেঘলার মনে ঘুরপাক খেতে লাগলো। সে এখন নোমানকে আগের মতো তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারছিল না। তার জায়গায় চলে এসেছে এক ধরনের দ্বিধা এবং আকর্ষণ। নোমানের রহস্যময়তা তাকে চুম্বকের মতো টানছিল।
সে মনে মনে স্থির করলো তাকে এই রহস্য ভেদ করতেই হবে। কে এই নোমান? পরের কয়েকদিন ধরে মেঘলা দূর থেকে নোমানকে পর্যবেক্ষণ করতে লাগলো। সে তার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছিল। সে দেখল নোমান ক্লাসে ঠিকই মনোযোগী, কিন্তু তার চলাফেরায় আর দৃষ্টিতে এক ধরনের গভীরতা আছে যা আগে ছিল না। সে অন্য ছাত্রছাত্রীদের সাথেও খুব বেশি মেশে না, যেন সেই পরিবেশের অংশ নয়। তারই একা থাকা, তারই রহস্যময় ভাব সব কিছু মেঘলার মনে নোমানের প্রতি আকর্ষণ বাড়িয়ে দিচ্ছিল। সে কিস করার ঘটনার পর মেঘলার মনে নোমানের প্রতি যে রাগ জন্মেছিল সেটা ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছিল। এখন যখনই সে নোমানের কথা ভাবত, তার মনে সে কিসের দৃশ্যটা ভেসে উঠত, আর তার সাথে মিশে যেত নোমানের রহস্যময় হাসি আর তার বদলে যাওয়ার দৃষ্টি। মেঘলা বুঝতে পারছিল সে নোমানের প্রতি দুর্বল হয়ে পড়ছে। এই দুর্বলতা ভালোবাসা কিনা সে জানে না, কিন্তু এটা নিশ্চিত যে নোমান তার মনে গভীর ছাপ ফেলেছে। তার ভেতরের সেই হিটম্যানের সত্তাটা হয়তো মেঘলার মনে এক ধরনের ঢেউ তুলেছে, যা সে নিজেও বুঝতে পারছে না। মেঘলার কাছে নোমান এখন আর শুধু একজন খ্যাত ছেলে আর হয়রানিকারী নয়, সে এখন একজন রহস্যময় পুরুষ যার আসল পরিচয় জানার তীব্র আকাঙ্ক্ষা তার মনে। এক সপ্তাহ পর নোমান এখন আড়ালে আড়ালে তার কাজ শুরু করেছে। নিখোঁজ মেয়েদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা তার প্রধান লক্ষ্য। নোমান কলেজে বিভিন্ন ছাত্রছাত্রীর সাথে কথা বলতে শুরু করলো, বিশেষ করে যারা নিখোঁজ হওয়া মেয়েদের চিনত বা তাদের বন্ধু ছিল। সে খুব সহজ সাধারণ প্রশ্ন করত, যেন কৌতূহল থেকে জিজ্ঞেস করছে। তার খ্যাত ছেলের পরিচয়টা এখানে তার জন্য সুবিধাজনক হলো। কেউ তাকে সন্দেহ করলো না। তারা ভাবলো গ্রামের সহজ সরল ছেলে হয়তো শহুরে জীবনের এমন ঘটনায় অবাক হচ্ছে, তাই জানতে চাইছে। নোমান ক্লাসের ফাঁকে একজন ছাত্রীর কাছে গেল। সে নিখোঁজ হওয়া একটা মেয়ের ঘনিষ্ঠ বন্ধু ছিল। মেয়েটা তখনও মনমরা হয়েছিল। নোমান সহজভাবে বলল, আচ্ছা, শুনেছি তোমাদের নাকি একজন বন্ধু হারিয়ে গেছে। মেয়েটা মুখ তুলে নোমানের দিকে তাকালো। তার চোখে মুখে ট্রিস্টেজা। হ্যাঁ রিনা, ও আর নেই। কোথায় গেছে সে? কেউ জানে না, হঠাৎ করেই উধাও হয়ে গেছে। ফোন বন্ধ, বাড়িতেও নেই। এটা কেমন করে হলো? হারিয়ে গেল মানে কি? রাস্তা ভুলে গেল? মেয়েটা অবাক হয়ে নোমানের দিকে তাকালো। তার প্রশ্ন শুনে সে বুঝতে পারলো নোমান সত্যি গ্রামের ছেলে। না মানে হারিয়ে যায়নি, মানে খুঁজে পাওয়া যাচ্ছে না, একেবারেই উধাও হয়ে গেছে। নোমান কপালে সামান্য ভাঁজ ফেলল। ও উধাও? আচ্ছা, তোমার বন্ধু কেমন ছিল? কার কার সাথে চলতো? মেয়েটা কিছুক্ষণ চুপ করে থেকে কথা বলতে শুরু করলো। সে রিনার স্বভাব, তার প্রিয় জায়গা, তার কিছু ঘনিষ্ঠ বন্ধুর নাম বলল। নোমান মনোযোগ দিয়ে সব শুনল। মাঝে মাঝে দু একটা প্রশ্ন করলো, সহজ প্রশ্ন, যেন কৌতূহল মেটাচ্ছে, কিন্তু ভেতরের নোমানই তথ্যগুলো বিশ্লেষণ করছিল। অন্য একদিন নোমান কলেজের একজন ক্যান্টিন কর্মীর সাথে কথা বলল। ক্যান্টিন কর্মী অনেকদিন ধরে কলেজে কাজ করছে, সে হয়তো অনেক কিছু জানে। নোমান তার সহজ সরল গ্রাম্য ঢঙেই কথা বলল। চাচা, শুনেছি নাকি কয়েকজন মেয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না এই কলেজ থেকে? ক্যান্টিন কর্মী দীর্ঘশ্বাস ফেলল। হ্যাঁ বাবা, খুব খারাপ ঘটনা। এর আগেও এমন কয়েকজন উধাও হয়ে গিয়েছিল, আবার হচ্ছে। এর আগেও হয়েছিল? তাহলে এটা একটা বড় সমস্যা। বলবে না, আমরা গরিব মানুষ, ভয় থাকি। এখন কি হয়? আচ্ছা চাচা, মেয়েরা যে হারিয়ে যাচ্ছে তাদের মধ্যে কি কোনো মিল আছে? মানে একই রকম দেখতে বা একই রকম পোশাক পরে? না না, এমন কিছু না। সব ধরনের মেয়ে আছে, লম্বা, খাটো, মোটা, রোগা, যারা একটু চুপচাপ থাকতো, আবার যারা একটু স্মার্ট, সবার থেকে হারিয়ে যাচ্ছে। নোমান এই তথ্যটা টুকে নিল মনে মনে। যদি কোনো বিশেষ ধরনের মেয়েকে টার্গেট করা হতো, তাহলে হয়তো কোনো ব্যক্তিগত ভেন্ডেট্টা বা নির্দিষ্ট কোনো উদ্দেশ্যে পাচার হতো। কিন্তু এ ধরনের বা সব ধরনের মেয়ে নিখোঁজ হওয়াটা একটা বড় চক্রের ইঙ্গিত দিচ্ছে, যাদের টার্গেট র্যান্ডম বা চাহিদার উপর ভিত্তি করে। নোমান আবার প্রশ্ন করল, আচ্ছা চাচা, হারিয়ে যাওয়ার আগে কি কেউ তাদের সাথে অচেনা কাউকে ঘোরাঘুরি করতে দেখেছিলেন? মানে যাদের আগে কখনো কলেজে দেখা যায়নি? ক্যান্টিন কর্মী কিছুক্ষণ চিন্তা করল। না বাবা, এমন কিছু শুনিনি। তবে আজকাল বাইরের লোকের আনাগোনা কলেজে বেড়েছে, নানা ধরনের লোক আছে। নোমান বুঝতে পারল ক্যান্টিন কর্মীর কাছ থেকে সরাসরি কোনো সূত্র পাওয়া কঠিন, কিন্তু বাইরের লোকের আনাগোনা বেড়েছে। এই তথ্যটা গুরুত্বপূর্ণ হতে পারে। এইভাবে নোমান বিভিন্ন জনের কাছ থেকে ছোট ছোট তথ্য সংগ্রহ করতে লাগলো। সে বুঝতে পারল নিখোঁজ হওয়ার ঘটনাগুলো আকস্মিক নয়। নোমান মনে মনে বলে,
এর পিছনে একটা সুপরিকল্পিত চক্র কাজ করছে। হয়তো কলেজ থেকে কাউকে টার্গেট করা হচ্ছে, কিন্তু কিভাবে? কলেজ ক্যাম্পাস তো সুরক্ষিত, তাহলে কি ভিতরের কেউ এই চক্রের সাথে জড়িত? এদিকে কলেজে নিখোঁজ হওয়ার খবরগুলো চাপা ছিল না। ছাত্রছাত্রীরা ভয়ে ভয়ে থাকতো। সন্ধ্যার পর একা চলাফেরা করতো না। মেঘলাও এই ঘটনাগুলোতে ভীত ছিল। তার বাবার প্রভাবশালী হওয়া সত্ত্বেও এই ধরনের ঘটনা তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছিল। সে নোমানকে পর্যবেক্ষণ করছিল। নোমানকে এখন আর আগের মতন হাসি খুশি বা সহজ সরল মনে হতো না। মাঝে মাঝে তাকে গভীর চিন্তায় মগ্ন দেখা যেত। তার এই পরিবর্তিত রূপ মেঘলার কৌতূহল আরও বাড়িয়ে দিচ্ছিল। সে ভাবত, নোমান কি নিখোঁজ মেয়েদের কথা ভাবছে? কেন ভাববে? একজন খ্যাত ছেলে এই বিষয়ে এত চিন্তিত কেন হবে? একদিন কলেজের নোটিশ বোর্ডে নতুন একটি নোটিশ দেখা গেল। আরও 3 জন ছাত্রী নিখোঁজ হয়েছে। এই খবরটা ক্যাম্পাসে বিদ্যুতের মতো ছড়িয়ে পড়ল। ছাত্রছাত্রীদের মধ্যে প্যানিক সৃষ্টি হলো। অভিভাবকরা চিন্তিত হয়ে কলেজে ফোন করতে শুরু করলেন। পরিস্থিতি গুরুতর আকার ধারণ করল। নোমান নোটিশ বোর্ডের সামনে দাঁড়িয়েছিল। নতুন করে মেয়ে নিখোঁজ হওয়ার খবরটা তাকে আরও বেশি সতর্ক এবং দ্রুত হতে বাধ্য করল। তার মিশন এখন আরও জরুরি। এই চক্রটাকে থামাতে হবে দ্রুত। নতুন নিখোঁজ হওয়া মেয়েদের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে নেমে পড়ল নোমান। সে জানতে পারল এই মেয়েগুলো নিখোঁজ হওয়ার আগে শেষবার কোথায় ছিল, কার সাথে ছিল। সে লক্ষ্য করল নিখোঁজ হওয়ার ঘটনাগুলো ঘটছে নির্দিষ্ট কিছু দিনে বা নির্দিষ্ট কিছু সময়ের কাছাকাছি। এর পিছনে একটা প্যাটার্ন আছে। নোমান তার সংগৃহীত সব তথ্য বিশ্লেষণ করতে বসল। তার তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রশিক্ষণ তাকে সঠিক পথ খুঁজে বের করতে সাহায্য করছিল। সে লক্ষ্য করল নিখোঁজ হওয়া মেয়েদের অনেকেই কলেজের লাইব্রেরি বা কম্পিউটার ল্যাবে অনেকটা সময় কাটাতো। আবার কেউ কেউ কলেজের পেছনের দিকের পুরনো ভবনটার কাছাকাছি যেত। এই পুরনো ভবনটা খুব বেশি ব্যবহৃত হয় না, অনেকটা পরিত্যক্ত। নোমান সন্দেহ করল নিখোঁজ হওয়ার সাথে এই জায়গাগুলোর কোনো সম্পর্ক থাকতে পারে। মনে হয় এই জায়গাগুলো থেকেই মেয়েদের টার্গেট করা হচ্ছে বা তুলে নিয়ে যাচ্ছে, কিন্তু কিভাবে? নোমান তার ছদ্মবেশ বজায় রেখে কলেজের পেছনের দিকের পুরনো ভবনটার দিকে গেল। দিনের বেলায় সেখানে তেমন কেউ থাকে না। নোমান সহজ সরল ছেলের মতোই ইতস্তত করতে করতে ভবনটার আশেপাশে ঘুরতে লাগলো। সে ভেতরের পরিবেশ বোঝার চেষ্টা করলো। ভবনটা পুরনো এবং কিছুটা ভুতুরে। এর ভেতরের পরিবেশটা রহস্যময়। সে লক্ষ্য করলো পুরনো ভবনের পেছনের দিকে একটা ছোট গেট আছে, যেটা সাধারণত বন্ধ থাকে। গেটটার কাছে কিছু ঝোপঝাড়। নোমান সহজভাবে সেই গেটের আশেপাশে গেল। কেউ দেখছে কিনা দেখে নিল। তারপর ঝোপঝাড়ের আড়ালে গিয়ে গেটটা পরীক্ষা করলো। গেটটা বাইরে থেকে তালা দেওয়া, কিন্তু ভেতর থেকে খোলা যায় এমন ব্যবস্থা আছে। অর্থাৎ ভেতর থেকে কেউ ইচ্ছে করে গেটটা খুলে বাইরে বেরিয়ে যেতে পারে বা কাউকে ভেতরে ঢুকিয়ে নিতে পারে। নোমানের মনে সন্দেহ দৃঢ় হলো। এই গেটটাই হয়তো সে চক্রের প্রবেশ বা এক্সিট পয়েন্ট। হয়তো মেয়েদের এই পুরনো ভবনের ভেতরে এনে তারপর এই গেট দিয়ে বের করে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। নোমান আরও গভীরে অনুসন্ধান শুরু করলো। সে পুরনো ভবনটার ভেতর পর্যবেক্ষণ করার চেষ্টা করলো, কিন্তু দিনের বেলায় ভেতরে প্রবেশ করাটা নিরাপদ মনে করলো না। তার ছদ্মবেশের জন্য এটা রিস্কি হতে পারত। সে স্থির করলো রাতে অনুসন্ধান করবে। রাতে যখন কলেজ ক্যাম্পাস ফাঁকা থাকে তখন তার আসল রূপে অনুসন্ধান চালানো সহজ হবে। তার ভেতরের হিটম্যানের দক্ষতা কাজে লাগবে। এই সময় মেঘলা দূর থেকে নোমানকে লক্ষ্য করছিল। সে দেখল নোমান পুরনো ভবনটার আশেপাশে ঘোরাঘুরি করছে। মেঘলা মনে মনে ভাবে, এই ভবনটা তো তেমন কেউ চায় না। নোমান কেন সেখানে যাচ্ছে? একজন সাধারণ খ্যাত ছেলে এই পরিত্যক্ত ভবনটার আশেপাশে কি করছে? মেঘলার মনে নোমান সম্পর্কে সন্দেহ আরও বাড়ল। মেঘলার মনে হলো নোমান নিশ্চয়ই কোনো কিছুর তদন্ত করছে। মেয়ে নিখোঁজের ঘটনার সাথে কি এর কোনো সম্পর্ক আছে? মেঘলার কৌতূহল চরমে উঠল। সে বুঝতে পারল নোমান শুধু একজন রহস্যময় মানুষ নয়, সে কোনো গুরুত্বপূর্ণ কাজের সাথে জড়িত। তার এই কাজ হয়তো নিখোঁজ মেয়েদের রহস্যের সাথে সম্পর্কিত। নোমানের প্রতি তার আকর্ষণ এখন কেবল রহস্যের প্রতি আকর্ষণ নয়, তার কাজের প্রতিও এক ধরনের ফ্যাসিনেশন তৈরি হচ্ছে। সে নোমানের সম্পর্কে আরও বেশি করে জানতে চাইছে। নোমান সংগৃহীত তথ্য এবং পুরনো ভবনটার কাছে পাওয়া সূত্রের ভিত্তিতে তার পরবর্তী পদক্ষেপের পরিকল্পনা করল। সে মোটামুটি নিশ্চিত হলো যে নিখোঁজ হওয়া মেয়েদের এই চক্রের সাথে কলেজের ভেতরের কেউ যুক্ত আছে এবং পুরনো ভবনটা তাদের একটা গুরুত্বপূর্ণ হাইডিং স্পট বা ট্রানজিট পয়েন্ট। তার তদন্ত তাকে মেয়েদের সম্ভাব্য অবস্থান এবং পাচার চক্রের মূল কেন্দ্রের কাছাকাছি নিয়ে এসেছে। এখন শুধু সঠিক সময়
এবং সুযোগের অপেক্ষা, যখন সে তার আসল ক্ষমতা ব্যবহার করে এই চক্রের মুখোশ খুলে দিতে পারবে এবং মেয়েদের উদ্ধার করতে পারবে। এই মিশনের চূড়ান্ত মুহূর্ত ঘনিয়ে এসছে। মেঘলার উপস্থিতি এবং তার সন্দেহ নোমানের জন্য নতুন এক চ্যালেঞ্জ তৈরি করছে। মেঘলা হয়তো অচিরেই তার আসল পরিচয় সম্পর্কে আরও কিছু আঁচ করতে পারবে। রাতের অন্ধকারে নোমান সেই পুরনো ভবনটির দিকে এগিয়ে চলল। কলেজের ক্যাম্পাস তখন জনশূন্য। তার ছদ্মবেশের দরকার নেই এখন। তার হাঁটাচলায় সেই সহজ সরল ভাবটা নেই। আছে একজন শিকারীর নীরব দৃঢ়তা। তার চোখে মুখে এখন সেই লিজেন্ডারি হিটম্যানের তীক্ষ্ণ দৃষ্টি। নোমান পুরনো ভবনটার কাছে পৌঁছল। রাতের অন্ধকারে ভবনটা আরও ভুতুড়ে মনে হচ্ছে। নোমান কিছুক্ষণ পর্যবেক্ষণ করলো। ভেতরে আবছা আলো দেখা যাচ্ছে, চাপা গুঞ্জন শোনা যাচ্ছে, যার মানে ভেতরে লোক আছে। নোমান নিশ্চিত হলো এটাই সে আস্তানা। নোমান দ্রুত এবং নিঃশব্দে পুরনো ভবনের পেছনের দিকের সে ছোট্ট গেটটার কাছে গেল, যেটা দিনের বেলা সে পরীক্ষা করেছিল। গেটটা ভেতর থেকে লক করা ছিল। নোমান পকেট থেকে কিছু সরঞ্জাম বের করলো। কয়েক মুহূর্তের মধ্যে তালা খুলে গেল। নোমান নিঃশব্দে গেট খুলে ভেতরে প্রবেশ করলো, আবার লক করে দিল। ভেতরে প্রবেশ করতে পরিবেশটা পাল্টে গেল। স্যাঁতস্যাঁতে গন্ধ, পুরনো আসবাবপত্রের শাড়ি আর চাপা কণ্ঠস্বর। নোমান ধীরে ধীরে ভেতরে প্রবেশ করলো। তার প্রতিটি পদক্ষেপ ক্যালকুলেটেড। সে প্রশিক্ষণ প্রাপ্ত, জানে কিভাবে এমন পরিবেশে চলতে হয়। ভেতরের একটা বড় হলরুম থেকে শব্দ আসছে। নোমান নিঃশব্দে সেই হলরুমের দরজার কাছে গেল। দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকালো। ভেতরের দৃশ্য দেখে নোমানের চোখ কঠিন হয়ে গেল। হলরুমের ভেতরে প্রায় 15-20 জন মেয়েকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। তাদের চোখে মুখে ভয়, মুখে কাপড় গোজা। মেয়েদের পাহারা দিচ্ছে জনা 10 সশস্ত্র গুন্ডা। তাদের দেখে বোঝা যাচ্ছে এরা পেশাদার অপরাধী। তাদের সামনে দাঁড়িয়ে আছে একজন লোক, যাকে দেখে মনে হচ্ছে সে নির্দেশদাতা। এই লোকটা কে? নোমান চেনার চেষ্টা করলো। হঠাৎ একজন গুন্ডা নোমানকে দেখে ফেলল। গুন্ডাটা চিৎকার করে উঠল। নোমান বুঝতে পারলো আর লুকিয়ে থাকার সময় নেই। সে দ্রুত দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো। গুন্ডারা হতচকিত হয়ে গেল। তাদের সামনে একজন যুবক দাঁড়িয়ে আছে, পরনে সাধারণ পোশাক, কিন্তু চোখে মুখে এক ধরনের অসীম সাহস। দলপতি প্রশ্ন করলো, তার হাতে বন্দুক। নোমান কোনো উত্তর দিল না। সে সরাসরি মেয়েদের দিকে তাকালো। তাদের চোখে মুখে আশা আর ভয়। নোমান শান্ত গলায় বলল, তোরা ভুল করেছিস। তার গলায় এখন সেই খ্যাত ছেলের টান নেই, আছে এক ধরনের শীতল কর্তৃত্ব। এই মেয়েদের এখান থেকে তুলে আনাটা তোদের সব থেকে বড় ভুল হয়েছে। দলপতি শব্দ করে হেসে উঠল। দেখো দেখো কে এসেছে। একজন বাচ্চা ছেলে আমাদের ভয় দেখাচ্ছে। একা এসেছিস আমাদের ধরতে? তোর সাহস তো কম নয়। গুন্ডারা বন্দুক তুলে নোমানের দিকে তাক করলো। দলপতি নির্দেশ দিল, মার ওকে, শরীর ঝরঝরা করে দে। সঙ্গে সঙ্গে কয়েকটা বন্দুক একসঙ্গে গর্জে উঠল। গুলি এসে লাগলো নোমানের শরীরে। মেয়েদের চোখে মুখে আতঙ্ক। তারা ভেবেছিল নোমান মুহূর্তে লুটিয়ে পড়বে, কিন্তু অবিশ্বাস্যভাবে গুলি নোমানের শরীরে লেগে বাউন্স করে নিচে পড়ে গেল। নোমান সেখানেই দাঁড়িয়ে আছে। তার পোশাকে গুলির আঘাতের চিহ্ন দেখা গেলেও তার শরীরে কোনো ক্ষত নেই, রক্তপাত নেই, যেন গুলিগুলো তার উপর কোনো প্রভাবই ফেলতে পারেনি। গুন্ডারা হতবাক হয়ে গেল। তাদের চোখে মুখে চরম অবিশ্বাস। তারা এমন দৃশ্য জীবনে দেখেনি। তাদের হাত থেকে বন্দুক প্রায় পড়ে যাওয়ার মতন জোগাড়। দলপতি চিৎকার করে উঠল, এ কি হচ্ছে? ওর কিছু হচ্ছে না কেন? নোমান এবার মৃদু হাসল। সে হাসিটা গুন্ডাদের কাছে আরো ভয়ঙ্কর মনে হলো। নোমান বলল, তার গলার স্বর শীতল, বলেছিলাম না তোরা ভুল করেছিস। তোরা জানিস না তোরা কার সাথে লড়ছিস। মুহূর্তেই নোমান বিদ্যুতের গতিতে নড়ে উঠল। সে গুন্ডাদের মাঝে ঢুকে পড়ল। শুরু হলো এক অসম লড়াই। গুন্ডারা তাকে গুলি করার চেষ্টা করছে, কিন্তু গুলি তার শরীরে লাগার আগেই যেন কার্যকারিতা হারিয়ে ফেলেছে। অথবা নোমান এতটাই দ্রুত যে গুলি তাকে আঘাত করতে পারছে না। নোমানের শক্তি ছিল অবিশ্বাস্য। এক ঘুষিতে গুন্ডাদের শরীর ছিটকে যাচ্ছিল। তার মুভমেন্ট ছিল মেশিনের মতো নিখুঁত। সে একাই 10 জন সশস্ত্র গুন্ডার সাথে লড়ছে এবং তাদের পরাস্ত করছে। গুন্ডারা ভয় চিৎকার করছে, গুলি করছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। এই ভয়াবহ দৃশ্যের সময় মেয়েদের মধ্যে একজন, যার নাম রিনা, সে ভয় কাঁপছিল। কিন্তু যখন সে দেখল নোমানের উপর গুলি লেগেও কিছু হচ্ছে না, তখন তার মনে এক ধরনের সাহস সঞ্চার হলো।
তার হাতে তার মোবাইল ফোনটা লুকানো ছিল। সে দ্রুত ফোনটা বের করলো এবং ভিডিও রেকর্ডিং অন করলো। তার হাত কাঁপছিল, কিন্তু সে স্থির করলো এই দৃশ্যটা রেকর্ড করতেই হবে। সে তার মোবাইল ক্যামেরা তাক করলো নোমানের দিকে। তার অবিশ্বাস্য লড়াই, তার উপর গুলির প্রভাবহীনতা এবং গুন্ডাদের হতভম্ব হয়ে যাওয়ার দৃশ্য, সব কিছু সে রেকর্ড করতে শুরু করলো। লড়াই চলতেই থাকলো। নোমান একে একে সব গুন্ডাকে পরাস্ত করলো। কেউ অজ্ঞান হয়ে পড়ে গেল, কেউ গুরুতর আহত হলো। দলপতি ভয় কুঁকড়ে গেছে। ঠিক তখনই হলরুমের পেছনের একটা দরজা খুলে গেল এবং একজন লোক ভেতরে প্রবেশ করলো। এই লোকটাকে, তাকে দেখে নোমানের মনে খটকা লাগলো। লোকটাকে সে কলেজে দেখেছে। দলপতি লোকটাকে দেখেই ভয়ে ভয়ে বলল, স্যার স্যার ইনি কে? আমাদের বন্দুক কাজ করছে না। লোকটা এগিয়ে এলো, তার মুখে চরম বিরক্তি। তিনি হলেন কলেজের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান মিস্টার আহমেদ, একজন অত্যন্ত প্রভাবশালী এবং সম্মানিত ব্যক্তি হিসেবে সবাই তাকে চেনে। মিস্টার আহমেদ নোমানের দিকে তাকালেন, তার চোখে মুখে স্পষ্ট রাগ। মিস্টার আহমেদ কঠোর গলায় প্রশ্ন করলেন, কে তুমি, আর এসব কি হচ্ছে এখানে? নোমান মিস্টার আহমেদের দিকে তাকালো, তার মুখে এক ধরনের ঠান্ডা হাসি। আমি কে সেটা বড় কথা নয় মিস্টার আহমেদ, বড় কথা হলো আপনি কে এবং এখানে কি করছেন। মিস্টার আহমেদের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তিনি বুঝতে পারলেন নোমান তাকে চিনে ফেলেছে। মিস্টার আহমেদ হতবাক হয়ে প্রশ্ন করলেন, তুমি তুমি কিভাবে জানলে? আপনারা নিখোঁজ মেয়েদের নিয়ে এই ব্যবসা করছেন। কলেজের মতো পবিত্র জায়গাটাকে আপনারা অপবিত্র করেছেন। মিস্টার আহমেদের মুখে তখন রাগের পরিবর্তে ভয় ফুটে উঠেছে। তিনি বুঝতে পারলেন এই ছেলেটা সাধারণ কেউ নয়। মিস্টার আহমেদ হুমকি দেওয়ার চেষ্টা করলেন, তুমি জানো আমি কে, আমার ক্ষমতা কতখানি? জানি আপনি কলেজের চেয়ারম্যান, প্রভাবশালী, কিন্তু আপনার প্রভাব এই অন্ধকার ব্যবসার সামনে কিছুই নয়। মিস্টার আহমেদ গুন্ডাদের দিকে তাকালেন। ওকে ধরো, মারো ওকে। কিন্তু গুন্ডারা তখন ভয়ে কাঁপছে। তারা নোমানের ক্ষমতা দেখেছে। কেউ এগিয়ে এলো না। নোমান মিস্টার আহমেদের দিকে এগিয়ে গেল। মিস্টার আহমেদ ভয় পেয়ে পিছিয়ে যেতে লাগলেন। আপনি ভেবেছিলেন কেউ জানতে পারবে না? আপনি ভেবেছিলেন আপনার ক্ষমতা দিয়ে সব চাপা দিতে পারবেন? মিস্টার আহমেদ কিছু বলার আগেই নোমান তাকে জাপটে ধরল। মিস্টার আহমেদ চিৎকার করতে চাইলেন, কিন্তু পারলেন না। নোমান তাকে নিয়ে গুন্ডা এবং মেয়েদের সামনে দাঁড় করালো। এই হলো আপনাদের চেয়ারম্যান, যিনি সমাজের চোখে অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি, কিন্তু আড়ালে আড়ালে তিনি ঘৃণ্য পাচার চক্রের মূল হোতা। মেয়েরা এবং গুন্ডারা মিস্টার আহমেদের দিকে তাকালো। তাদের চোখে মুখে অবিশ্বাস। কলেজের চেয়ারম্যানই কাজ করেছেন। নোমান গুন্ডাদের এবং মিস্টার আহমেদকে নিরস্ত্র করলো এবং বেঁধে ফেলল। তারপর সে মেয়েদের দিকে গেল, তাদের মুখে গোজা কাপড়গুলো সরিয়ে দিল। নোমান বলল, তোমাদের ভয় নেই, তোমরা এখন সেফ। মেয়েরা তখনও ভয় কাঁপছিল, কিন্তু তার চোখে মুখে মুক্তির আনন্দ। যে মেয়েটি ভিডিও রেকর্ড করছিল সে দ্রুত ফোনটা লুকিয়ে ফেলল। সে জানে ভিডিওটা কত গুরুত্বপূর্ণ। এটা প্রমাণ করবে কে তাকে বাঁচিয়েছে এবং কারা এই ঘটনার পেছনে ছিল। নোমান মেয়েদের হলরুম থেকে বের করে নিয়ে এলো। বাইরে তখনও রাত। নোমান মেয়েদের নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করল। তার মিশন সম্পন্ন হয়েছে। নিখোঁজ মেয়েদের উদ্ধার করা গেছে এবং পাচার চক্রের মূল হোতাকে ধরা গেছে। তবে এই অভিযানের সময় যে ভিডিও রেকর্ড হয়েছে সেটা যে পুরো পরিস্থিতিটাকে অন্যদিকে মোড় দেবে, নোমান হয়তো তখনও পুরোপুরি বুঝতে পারেনি। তার আসল পরিচয় খুব শীঘ্রই জনসমক্ষে প্রকাশ হতে চলছে। তার ছদ্মবেশের আড়ালে থাকা লিজেন্ডারি হিটম্যানের পরিচয়ে সারা দেশে ছড়িয়ে পড়বে। রাতের অন্ধকারে সব কাজ সম্পন্ন হলো। পুলিশ আসার আগে পাচার চক্রের মূল হোতা কলেজের চেয়ারম্যান মিস্টার আহমেদ এবং তার গুন্ডাদের উপযুক্ত কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হলো। নোমানের মিশন সফল হয়েছে। নিখোঁজ হওয়া মেয়েগুলো মুক্তি পেয়েছে। নিরাপদ আশ্রয়ে পৌঁছানোর পর যখন মেয়েরা কিছুটা ধাতস্থ হলো, তখন রিনা তার ফোনটা বের করলো। তার হাত কাঁপছিল, কিন্তু তার মনে দৃঢ় সংকল্প ছিল। এই ভিডিওটা সবাইকে দেখাতে হবে। এই মানুষটা কে, তার ক্ষমতা কতখানি এবং কিভাবে সে একা এতগুলো মেয়েকে বাঁচালো, এই সত্যিটা সবার জানা দরকার। রিনা দ্রুত ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করলো। ক্যাপশনে লিখলো, আমাদের বাঁচিয়েছেন যিনি, বিশ্বাস না হলে ভিডিওটা দেখুন। গুলি লেগেও যার কিচ্ছু হয় না। ভিডিওটা আপলোড করার সাথে সাথে ছড়িয়ে পড়তে শুরু করলো। প্রথমে হয়তো রিনার বন্ধুরা দেখলো, তারপর তাদের বন্ধুরা। কলেজে গ্রুপগুলোতে শেয়ার হলো, তারপর ফেসবুক, ইউটিউব, টুইটার সব প্ল্যাটফর্মে ভিডিওটা বিদ্যুতের গতিতে ভাইরাল হয়ে গেল। ভিডিওতে দেখা যাচ্ছে সে অন্ধকার হলরুম, গুন্ডারা গুলি চালাচ্ছে, আর সেই ছেলেটা নোমান।
তার শরীরে গুলি লাগছে, পোশাক ছিঁড়ে যাচ্ছে, কিন্তু তার কিচ্ছু হচ্ছে না। সে অনায়াসে গুন্ডাদের মারছে, উড়িয়ে দিচ্ছে। তার মুভমেন্ট সাধারণ মানুষের মতো নয়, তার শক্তি অবিশ্বাস্য। গুন্ডাদের চোখে মুখে ভয় আর হতবুদ্ধি ভাব স্পষ্ট দেখা যাচ্ছে। আর শেষ দৃশ্যে কলেজের চেয়ারম্যান মিস্টার আহমেদকে নোমান ধরে রেখেছে, তার আসল পরিচয় প্রকাশ করছে। এই ভিডিওটা দেখে সারা দেশের মানুষ স্তম্ভিত হয়ে গেল। তার এমন দৃশ্য আগে কখনো দেখেনি। একজন সাধারণ কলেজ ছাত্রের বেশের ছেলে গুলি খেয়ে অক্ষত থাকে, এটা কিভাবে সম্ভব? এই ছেলেটা কে? সোশ্যাল মিডিয়াতে কমেন্টের বন্যা বয়ে গেল, এটা এডিট করা ভিডিও নিশ্চয়ই। না না, দেখে তো সত্যি মনে হচ্ছে মানুষটার শরীরে বুলেট লাগছে না। কে এই ছেলে? সুপার হিরো নাকি? কলেজের নিখোঁজ মেয়েদের কথা মনে আছে? এই ছেলেটাই বোধহয় তাদের বাঁচিয়েছে। ওর ক্ষমতা কি? ও কি মানুষ নাকি রোবট? ভিডিওটা এতটাই চাঞ্চল্য সৃষ্টি করলো যে মূলধারার গণমাধ্যম নড়ে চড়ে বসলো। টিভি চ্যানেলগুলো ভিডিওটা প্রচার করতে শুরু করলো। সংবাদপত্রে বড় বড় হেডলাইন বের হলো, বুলেট প্রুফ কলেজ ছাত্র বাঁচালো নিখোঁজ মেয়েদের। ভিডিও ভাইরাল। কে এই রহস্যময় যুবক যার শরীরে গুলি কাজ করে না? কলেজ পাচার চক্রের হোতা চেয়ারম্যান ফাঁস হলো ভিডিওতে। টিভিতে বিভিন্ন টকশোতে ভিডিও নিয়ে আলোচনা শুরু হলো। বিশেষজ্ঞরা নানা রকম তত্ত্ব দিতে লাগলেন। কেউ বললেন হয়তো এটা কোনো নতুন প্রযুক্তি, কেউ বললেন হয়তো ছেলেটার শারীরিক গঠন অন্যরকম, কিন্তু কেউই নিশ্চিত করে কিচ্ছু বলতে পারল না। এদিকে কলেজেও পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেল। ছাত্রছাত্রীরা নোমানের ভিডিও দেখে হতবাক। তারা যাকে এতদিন সহজ সরল খ্যাত ছেলে ভাবত, সে আসলে এত ক্ষমতা রাখে। মেঘলা যখন ভিডিওটা দেখল, সে যেন মাটিতেই বসে পড়ল। তার চোখের সামনে ভেসে উঠল নোমানের সেই সহজ সরল মুখের আড়ালে লুকিয়ে থাকা অন্য রূপটা। তার রহস্যময় হাসি, তার বদলে যাওয়া দৃষ্টি, তার বাবার সে শ্রদ্ধাপূর্ণ আচরণ, সব কিছুর মানে সে বুঝতে পারল। মেঘলা তার বন্ধুদের সাথে কথা বলছিল। তারা সবাই উত্তেজিত এবং ভীত। রিয়া প্রায় কাঁপতে কাঁপতে বলল, মেঘলা, তুই দেখছিস ভিডিওটা? নোমান ও তো মানুষ নয়, ওর গায়ে গুলি লাগছে না। হ্যাঁ দেখেছি, মেঘলা নিচু গলায় বলল। তার গলায় বিস্ময় আর ডিসবিলিফ। শিলা বলল, তুই যাকে খ্যাত বলতেছিস সে আসলে কে? মেঘলার মনে তখন ঝড় বইছে। সে কাকে অপমান করেছে, কার সাথে দুর্ব্যবহার করেছে? যাকে সে সাধারণ ভেবে তুচ্ছতাচ্ছিল্য করেছে, সে আসলে অসাধারণ। তার বাবার সে শ্রদ্ধার কারণ এখন স্পষ্ট। তার বাবা নিশ্চয়ই নোমানের আসল পরিচয় সম্পর্কে অবগত ছিলেন। বাবা কেন আমাকে কিচ্ছু বলেনি? মেঘলা মনে মনে ভাবল, হয়তো বলতে পারেননি। এই পরিচয়টা হয়তো গোপন রাখাটাই জরুরি ছিল। গণমাধ্যমের অনুসন্ধানে দ্রুতই নোমানের আসল পরিচয় বেরিয়ে আসতে শুরু করলো। সরকারের বিশেষ এজেন্টের পরিচয়, লিজেন্ডারি হিটম্যান হিসেবে তার খ্যাতি, তার গোপন মিশনগুলো সব কিছু ধীরে ধীরে প্রকাশ পেতে লাগলো। প্রথমে কিছুটা রাগঢাক থাকলেও ভিডিওর কারণে জনরোষ এবং কৌতূহল এত বেশি ছিল যে সরকারকেও এক পর্যায়ে কিছুটা তথ্য প্রকাশ করতেই হলো। সারা দেশের মানুষ জেনে গেল নোমান আসলে কে। সে কোনো সাধারণ ছাত্র নয়, সে দেশের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এজেন্ট, একজন লিজেন্ডারি হিটম্যান যার ক্ষমতা অবিশ্বাস্য। তার বীরত্বের গল্প মানুষের মুখে মুখে ঘুরতে লাগলো। নিখোঁজ মেয়েদের উদ্ধার করার জন্য সে রাতারাতি জাতীয় বীরের মর্যাদা পেল। তার ছবি ভাইরাল হলো। সেই খ্যাত ছেলেটা এখন দেশের মানুষের কাছে প্রেরণার প্রতীক। নোমান তার গোপন আস্তানায় বসেছিল। তার হ্যান্ডলার তাকে ফোন করছিলেন। নোমান সাহেব, আপনার পরিচয় উন্মোচিত হয়ে গেছে। ভিডিওটা সারা দেশে ভাইরাল, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। নোমান শান্তভাবে সব শুনল। তার মুখে কোনো ভাবান্তর নেই। সে জানতো এমনটা হতে পারে। রিনা নামের সেই মেয়েটি যে ভিডিও রেকর্ড করেছে, সে হয়তো না বুঝে এটা করেছে, কিন্তু এটাই তার পরিচয় প্রকাশ করে দিয়েছে। নোমান শান্ত গলায় বলল, ঠিক আছে, যা হওয়ার ছিল সেটাই হয়েছে। কিন্তু স্যার, আপনার ছদ্মবেশ, আপনার নিরাপত্তা। আর ছদ্মবেশের দরকার নেই, মিশন শেষ। অপরাধীরা ধরা পড়েছে, মেয়েগুলো নিরাপদ, আমার কাজ সম্পন্ন। এদিকে মেঘলার মনে তখন মিশ্র অনুভূতি, বিস্ময়, ভয়, শ্রদ্ধা এবং এক ধরনের নতুন আকর্ষণ। সে বুঝতে পারল নোমানের রহস্যময় আচরণের কারণ কী ছিল, সে কেন তার বাবাকে সম্মান করতেন। তার মনে পড়ল নোমানের সেই কথাগুলো। কে আমি সেটা হয়তো তুমি এখনো পুরোপুরি জানো না, কিন্তু জানতে পারবে ধীরে ধীরে। কিছু জিনিস সবসময় বাইরে থেকে যা দেখা যায় তার থেকে অন্যরকম হয় মেঘলা। আমি তোমার চেয়ে অনেক বেশি কিছু জানি, তোমার সম্পর্কে,
তোমার চারপাশের জগৎ সম্পর্কে। সেই রহস্যময় কথাগুলোর অর্থ এখন তার কাছে স্পষ্ট। নোমান সত্যিই সাধারণ ছিল না, সে তার জীবনের এক গুরুত্বপূর্ণ মিশন নিয়ে এসেছিল। আর মেঘলার সাথে তার দেখা হওয়াটা হয়তো শুধু ইনসিডেন্টাল ছিল। মেঘলার মনে নোমানের প্রতি এক ধরনের গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা জন্ম নিল। তার অহংকার সম্পূর্ণ ভেঙে গেছে। সে বুঝতে পারছে কাকে সে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, যাকে সে হয়রানি করার অভিযোগ এনেছিল। সে আসলে একজন নায়ক। সারা দেশে যখন নোমানের বীরত্ব নিয়ে আলোচনা চলছে, তখন নোমান শান্তভাবে বসে আছে। তার মিশন শেষ, তার পরিচয় প্রকাশ হয়ে গেছে। এখন নতুন কি হতে চলেছে সেটা সময়ই বলে দেবে। কিন্তু একটা জিনিস নিশ্চিত, তার জীবন আর আগের মতো থাকবে না। এখন নোমান মুক্ত, তার আসল সত্তা নিয়ে চলার স্বাধীনতা তার আছে। কিন্তু এ ঘটনার সবচেয়ে বড় প্রভাব পড়েছিল মেঘলার উপর। নোমানের আসল পরিচয় জানার পর তার মনে অনুভূতির ঝড় বইছিল। অবিশ্বাস, বিস্ময়, শ্রদ্ধা, ভয় এবং তার সাথে মিশেছিল এক ধরনের গভীর ভালোবাসা, যা সে এতদিন অহংকার আর ভুল ধারণার আড়ালে লুকিয়ে রেখেছিল। সব কিছুর মানে এখন তার কাছে স্পষ্ট। সে বুঝতে পারছে কাকে সে এতদিন তুচ্ছ তাচ্ছিল্য করেছে, কাকে খ্যাত, গরিব, বোকা বলেছে। তার নিজের প্রতি তার ঘৃণা হচ্ছিল। তার সেই অহংকার সম্পূর্ণ ভেঙে গেছে। নোমান কলেজ ছেড়ে চলে গিয়েছিল, তার মিশনের কাজ শেষ। কিন্তু মেঘলা জানত তার সাথে নোমানের গল্প এখনও শেষ হয়নি। তার মনে নোমানের প্রতি এক ধরনের গভীর লঙ্গিং কাজ করছিল। সে নোমানের সাথে একবার কথা বলতে চাইছিল, তার ভুল স্বীকার করতে চাইছিল, তার অনুভূতির কথা জানাতে চাইছিল। কয়েকদিন পর মেঘলা তার বাবার সাথে কথা বলে নোমানের সাথে দেখা করার ব্যবস্থা করল। এমপির মেয়ে হিসেবে এই ধরনের যোগাযোগ স্থাপন করা তার জন্য কঠিন ছিল না। নোমানও রাজি হয়েছিল দেখা করতে। হয়তো সে নিজেও এই অধ্যায়টার একটা ক্লোজার চাইছিল। শহরের বাইরে নদীর ধারের একটা নিরিবিলি ক্যাফেতে তাদের দেখা করার ব্যবস্থা হলো। বিকালে মেঘলা সেখানে পৌঁছালো। ক্যাফেটা নিরিবিলি ছিল। মেঘলা একটা টেবিলে গিয়ে বসলো, তার মনে উত্তেজনার ভয়। কিছুক্ষণ পর নোমান এলো। তাকে দেখে মেঘলার চোখ যেন আটকে গেল। নোমান এখন আর সে খ্যাত ছাত্রের বেশে নেই। তার পরনে সাধারণ কিন্তু পরিপাটি পোশাক, চুল আঁচড়ানো। তার হাঁটা চলায় সেই আত্মবিশ্বাস, সেই শীতলতা যেটা সে আড়ালে রাখত। তার চোখে মুখে সেই গভীরতা যেটা দেখে মেঘলা ভয় পেত, কিন্তু এখন সেটাই তাকে আকর্ষণ করছে। নোমান এসে মেঘলার সামনে দাঁড়ালো। তার মুখে হালকা হাসি, সেই রহস্যময় হাসিটা আবার ফিরে এসেছে। নোমান শান্ত গলায় প্রশ্ন করল, কেমন আছো মেঘলা? তার গলায় সেই সহজ সরল গ্রামের টানটা নেই, নেই সেই রহস্যময় শীতলতাও। এখন তার কণ্ঠস্বরে এক ধরনের স্বাভাবিকতা, কিন্তু তার সাথে মিশে আছে এক ধরনের গভীরতা। মেঘলা উঠে দাঁড়ালো, তার গলা কাঁপছিল। নোমান, তুমি? বসো। মেঘলা বসলো। তাদের মাঝে টেবিলের দূরত্বটা অনেক মনে হলো। মেঘলার মনে হচ্ছিল সে কি বলবে, কিভাবে শুরু করবে। মেঘলা নিচু গলায় বলল, আমি আমি জানি না কি বলবো। আমি খুব লজ্জিত। আমি তোমার সাথে কীরকম ব্যবহার করেছি। নোমান মেঘলার দিকে তাকালো, তার চোখে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং। তোমাকে লজ্জিত হতে হবে না মেঘলা, তুমি তো জানতে না আমি কে। তুমি যা দেখেছো সেটাই বিশ্বাস করেছো। কিন্তু আমি তোমাকে এত অপমান করেছি, তোমাকে খ্যাত, গরিব, বোকা বলেছি, তোমার পোশাক নিয়ে হাসাহাসি করেছি, তোমাকে হয়রানি করার অভিযোগ এনেছি। হ্যাঁ করেছো, কিন্তু সেটারও প্রয়োজন ছিল হয়তো। মেঘলা অবাক হলো। প্রয়োজন ছিল? হ্যাঁ, আমার ছদ্মবেশটা বিশ্বাসযোগ্য করার জন্য তোমার এই ধরনের আচরণ জরুরি ছিল। তোমার অহংকার আর তাচ্ছিল্যই আমার পরিচয়টাকে আড়াল রাখতে সাহায্য করেছে। তার মানে তুমি ইচ্ছে করে সব সহ্য করেছো? হ্যাঁ, মিশনের প্রয়োজনে আমাকে অনেক কিছু সহ্য করতে হয়। এটা তার চেয়ে বেশি কিছু ছিল না। কিন্তু সেই দিনের ঘটনা, তুমি আমাকে সবার সামনে কিস করেছিলে, কেন করেছিলে সেটা? নোমানের মুখে এক ধরনের দুষ্টু মিষ্টি হাসি ফুটে উঠল। সেটা কেন করেছিলাম সেটা নিয়ে তো তুমি অনেক ভেবেছো, তাই না? হ্যাঁ ভেবেছি। আমি বুঝতে পারিনি তখন তুমি কেন এমন করলে। তুমি কি আমাকে হয়রানি করতে চেয়েছিলে? না, হয়রানি নয়। তখন আমার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল। তোমার অপমানগুলো সেগুলো সহ্য করাটা আমার জন্য কঠিন হচ্ছিল।
আর তাছাড়া আমার মনে হয়েছিল তোমাকে থামানো দরকার, তোমার সেই অহংকারটা একটু ভাঙা দরকার। আর কিস করাটা অহংকার ভাঙার উপায় ছিল? হয়তো, হয়তো না, হয়তো সেটার পেছনে অন্য কোনো কারণ ছিল। অন্য কারণ? মেঘলা প্রশ্ন করলো। তার হৃদস্পন্দন বেড়ে গেছে। নোমান মেঘলার চোখের দিকে তাকালো। তার চোখে এক ধরনের গভীর অনুভূতি ফুটে উঠেছে। নোমান শান্ত গলায় বলল, তোমার প্রতি আমার এক ধরনের আকর্ষণ তৈরি হয়েছিল মেঘলা। প্রথম দেখি তোমার অহংকারটা হয়তো আমাকে বিরক্ত করতো, কিন্তু তোমার ভেতরের অন্য একটা দিক ছিল যেটা আমাকে টানতো। মেঘলা অবাক হয়ে নোমানের কথা শুনল। নোমানের মনেও তার প্রতি আকর্ষণ ছিল। আমার অহংকার তোমাকে আকর্ষণ করতো? তোমার অহংকার নয়, তোমার ভেতরের শক্তিটা, তোমার আত্মবিশ্বাস, তোমার জেদ। তুমি খুবই সহজে ভেঙে যাওয়ার মতো মেয়ে ছিলে না। তোমার মধ্যে একটা আগুন ছিল, বাহ্যিকভাবে তাই মনে হয়েছে, কিন্তু আমি তো বলেছি আমি মানুষকে তার বাইরের রূপ দিয়ে বিচার করি না, আমি ভেতরের মানুষটাকে দেখার চেষ্টা করি। তুমি কি আমার ভিতরের মানুষটাকে দেখেছো? হ্যাঁ দেখেছি, আর সেই মানুষটাকে আমার ভালো লেগেছে। মেঘলার চোখে জল এসে গিয়েছিল। এই মানুষটা যাকে সে এত অপমান করেছে, সে তাকে পছন্দ করত। আর সেই রহস্যময় আচরণ, সেই রোমান্টিক অত্যাচার, সেটা কেন করেছিলে? সেটা ছিল তোমার প্রতি আমার ইন্টারেস্ট বোঝানোর একটা অন্যরকম উপায়, তোমাকে ভাবানো, তোমাকে আমার সম্পর্কে আগ্রহী করে তোলা। আমি জানতাম তোমার মতো বুদ্ধিমতী মেয়ে এই রহস্যটা ভেদ করতে চাইবে। আর আমার বাবা, তুমি কিভাবে আমার বাবাকে চিনতে? তোমার বাবা দেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমি যাদের সাথে কাজ করি তাদের অনেকেই দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি। তোমার বাবা আমাকে চিনতেন, তিনি জানতেন আমি কে। আর তুমি জানো আমার বাবার ক্ষমতা কতখানি, তবুও তুমি ভয় পাওনি আমাকে কিস করতে আর হয়রানি করতে? ভয়? ভয় কে জেনে সেটা আমি ভুলে গেছি অনেক আগে। আর তোমার বাবা আমার ক্ষমতা সম্পর্কে অবগত ছিলেন, তাই তিনি জানতেন আমি যা করছি তার পেছনে কোনো না কোনো কারণ আছে। মেঘলা চুপ করে রইল। সবকিছু ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে তার কাছে। নোমান কে, তার ক্ষমতা কি, কেন সে কলেজে এসেছিল, কেন তার সাথে এমন আচরণ করেছে, সব রহস্যের জট খুলে যাচ্ছে। মেঘলা নিচু গলায় প্রশ্ন করল, তুমি আমাকে ক্ষমা করে দিতে পারবে? আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। নোমান মেঘলার দিকে তাকালো। তার চোখে মুখে গভীর মায়া। আমি আগে তোমাকে ক্ষমা করে দিয়েছি মেঘলা। আমার মিশনের জন্য তোমার এই আচরণ জরুরি ছিল, আর এখন তুমি সত্যিটা জানো, এটাই যথেষ্ট। আমি যখন ভিডিওটা যখন দেখেছি তুমি গুলি খেয়েও কিচ্ছু হচ্ছে না, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু তার চেয়ে বেশি অবাক হয়ে গিয়েছিলাম। আর তারপর যখন তোমার আসল পরিচয় জানতে পারলাম, তখন আমার মনে হলো আমি কি ভুল করেছি। নোমান মেঘলার হাত ধরল। তার স্পর্শ শীতল কিন্তু দৃঢ়। ভুল তুমি করনি, পরিস্থিতিটাই এমন ছিল। তুমি এখন কি করবে? তোমার পরিচয় তো সবাই জেনে গেছে। আমার কাজের ধরন হয়তো একটু বাড়লাবে, কিন্তু কাজ থামবে না। দেশের জন্য আমাকে কাজ করে যেতে হবে। আর আমাদের সম্পর্ক? মেঘলা ইতস্তত করে প্রশ্ন করলো। তার গলা কাঁপছে। নোমান মেঘলার হাত আরও শক্ত করে ধরল। তার চোখে মুখে এক ধরনের গভীর আবেগ ফুটে উঠল, যেটা মেঘলা আগে কখনো দেখেনি। আমাদের সম্পর্ক, আমি জানি না ভবিষ্যতে কি হবে। আমার জীবনটা খুব স্বাভাবিক নয়, পদে পদে ঝুঁকি আছে, কিন্তু আমি একটা জিনিস নিশ্চিত, তোমাকে জানার পর, তোমার ভেতরের মানুষটাকে দেখার পর আমি বুঝেছি তোমাকে ছাড়া আমার জীবনটা অসম্পূর্ণ। মেঘলার চোখে জল ভরে এলো। নোমান, মেঘলা, আমি তোমাকে ভালোবাসি। নোমানের এই কথাগুলো মেঘলার জন্য ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর কথা। তার এতদিনের দ্বিধা, কষ্ট, ভুল ধারণা সব মুছে গেল এক নিমেষে। আমি তোমাকে ভালোবাসি নোমান। আমি জানি না কখন থেকে কিভাবে, কিন্তু তোমাকে আমি ভালোবাসি। নোমান চেয়ার ছেড়ে উঠল এবং মেঘলার সামনে দাঁড়ালো। মেঘলাও উঠে দাঁড়ালো। তাদের চোখাচোখি হলো। মেঘলার চোখে ভালোবাসা, শ্রদ্ধা এবং কিছুটা ভয় মেশানো। নোমানের চোখে ভালোবাসা, গভীরতা এবং ভবিষ্যৎ অজানা পথের প্রতি এক ধরনের স্থিরতা। নোমান ধীরে ধীরে মেঘলার দিকে এগিয়ে গেল। মেঘলা চোখ বন্ধ করল। নোমান মেঘলাকে আলতো করে জড়িয়ে ধরল। ক্যাফের নিরিবিলি পরিবেশে তাদের দুজনের স্পন্দন দ্রুত হচ্ছিল। নোমান মেঘলার কপালে চুমু খেল, তারপর আলতো করে তার চিবুক ধরে মুখটা উঁচু করল এবং তার ঠোঁট নিজের দখলে নিয়ে নিল। এই চুম্বনটা ছিল সেই দিনের চুম্বনের থেকে সম্পূর্ণ ভিন্ন।
সেই দিনেরটা ছিল নাটকীয়, আকস্মিক এবং কিছুটা জোরপূর্বক। আর আজকেরটা ছিল আবেগপূর্ণ, ভালোবাসা মেশানো এবং সম্মতির। তাদের এই চুম্বন ছিল তাদের নতুন সম্পর্কের সূচনা। একজন লিজেন্ডারি হিটম্যান এবং একজন প্রভাবশালী এমপির মেয়ের সম্পর্ক। তাদের পথটা হয়তো সহজ হবে না, কিন্তু তাদের ভালোবাসা তাদের সামনে এগিয়ে চলার শক্তি দেবে। তারা একে অপরের হাত ধরে বসে রইল কিছুক্ষণ। বাইরের পৃথিবী তখন নোমানের বীরত্ব নিয়ে আলোচনা করছে, কিন্তু তাদের ছোট্ট জগতে তখন শুধু তাদের দুজনের ভালোবাসা আর নতুন সম্পর্কের শুরু। নোমান তার জীবনের নতুন মিশন খুঁজে পেয়েছে, মেঘলাকে ভালোবাসা এবং তাকে সুরক্ষিত রাখা। আর মেঘলা খুঁজে পেয়েছে তার জীবনের সেই রহস্যময় পুরুষকে, যার ক্ষমতা হয়তো পৃথিবীর অন্য কেউ কল্পনাও করতে পারবে না, কিন্তু যার হৃদয় তার জন্য স্পন্দিত হয়। গল্পের সমাপ্তি এখানে। একজন ছদ্মবেশী হিটম্যানের মিশন শেষ হয়েছে, কিন্তু তার ভালোবাসার নতুন অধ্যায়টা কিন্তু মাত্র শুরু হয়েছে। তো যাই হোক, আমাদের আজকের গল্পটা এখানেই সমাপ্ত করছি। গল্পটা কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। এবং আমাদের চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন এবং আমাদের গল্পগুলো শুনে ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং নিয়মিত গল্পের আপডেট পেতে অবশ্যই বেল বাটনে প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো নতুন সুন্দর রোমান্টিক ভালোবাসার গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।